আই উইল ম্যারি ইউ। নিজের বেস্ট ফ্রেন্ডের স্বামীর মুখে এই কথা শুনে চমকে উঠল সুহানি। ওর মাথা ঘুরছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কি শুনছে। সুহানি অবাকের শেষ পর্যায়ে গিয়ে বলল, আপনি এসব কি বলছেন? আমি সত্যি বলছি, বলো আমাকে কি বিয়ে করবে? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আপনি এসব কি বলছেন? আপনি বিবাহিত। কেন? আমি বিবাহিত বলে কি আমাকে বিয়ে করা যাবে না? পাগলের মতো কথা বলবেন না। আপনি দিয়ার হাজবেন্ড। আপনি আর দিয়া একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। কেন মাঝপথে ওর হাতটা ছেড়ে দিচ্ছেন? কেন? কিসের জন্য সেসব তোমাকে জানতে হবে না। আজকেই তোমার সাথে আমার বিয়ে হবে, আর এই মুহূর্তেই। সুহানি এক পা পিছিয়ে গেল। নুহান কি পাগল হয়ে গেছে নাকি? এসব কথা বলছে নাকি মজা করছে? দেখুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাব। সুহানি চলে যেতে গেলে নুহান সুহানিকে জোর করে ধরে গাড়িতে বসায়। দেখো সুহানি, তুমি খুব ভালো করে আমাকে চেনো। আমি যেটা বলি সেটাই করি। আমার কথা চুপচাপ শুনলে তোমার জন্যই ভালো হবে। না শুনলে কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলুন। নুহান বাঁকা হেসে বলল, আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু তোমার পরিবারকে শেষ করে দেব। সুহানি চমকে উঠল। নুহান সম্পর্কে ওর খুব ভালো করেই ধারণা আছে। নুহান প্রচন্ড জেদি একটা ছেলে, যা বলে তাই করে। কেন করছেন এমন আমার সাথে? নুহান সুহানির দিকে তাকিয়ে বলল, ভালোবাসি তাই। সুহানি চমকে উঠে নুহানের দিকে তাকালো। নিজের প্রিয় বান্ধবীর বরের মুখে এমন কথা শুনবে সেটা কখনোই কল্পনা করেনি সুহানি। সুহানি হালদার, বাবা মায়ের আদরের বড় মেয়ে। সুহানি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। দেখতে মাশাআল্লাহ সুন্দরী, বয়স 24। বাবা একজন চাকরিজীবী, মা হাউসওয়াইফ। ছোট ভাই ক্লাস 11-এ পড়ে। সুহানির দুর্বলতা ওর পরিবার। অপরদিকে নুহান শিকদার সুহানির প্রাণপ্রিয় বান্ধবী দিয়ার স্বামী। নুহানের পরিবার বলতে ওর দিদি আর সোনিয়া। বাবা মা কেউ জীবিত নেই। নুহান একজন বিখ্যাত বিজনেসম্যান, বয়স 29 বছর। নুহানের জন্য মেয়েরা পাগল, কেউ রূপের জন্য আর কেউ টাকার জন্য। সুহানি বিরক্ত সুরে বলল, দেখুন, আপনার এইসব আজগুবি কথা আমার ভালো লাগছে না। সুহানি আরো কিছু বলতে যাবে, কিন্তু নুহান ওকে আটকে দিয়ে বলল, চুপচাপ গাড়ি থেকে নামো। সুহানি গাড়ি থেকে নেমে আরেক দফা শক খেল, কারণ তার চোখের সামনে বড় বড় অক্ষরে লেখা আছে কাজী অফিস। কি হলো, যাবে না কোলে করে নিয়ে যেতে হবে? সুহানি ঘোরের মধ্যে থেকে বলল, হ্যাঁ। তারপরে তার খেয়াল আসলো আসলে কিসের জায়গায় কি বলেছে। তখন নুহানির দিকে রেগে কটমট করে তাকালো। নুহান সুহানিকে পাত্তা না দিয়ে বাঁকা এসে বলল, চলো। সুহানির আগে গজগজ করতে লাগলো। নুহান সুহানিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সুহানিকে কুলে তুলে নিল। আচমকা আক্রমণে সুহানি চমকে উঠল। নুহানের কুল থেকে নামার জন্য লাফালাফি করতে থাকে। আমাকে নামান বলছি। আর একটা কথা বললে নিচে ফেলে দেব। কথাটা বলেই নুহান নিজের হাতের বাঁধন হালকা করল। সুহানি একবার নিজের দিকে তাকিয়ে নুহানের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে বলল, আমাকে ফেলবেন না, আমি চুপ করে থাকবো। নুহান সুহানির দিকে বাঁকা হেসে অফিসের ভিতরে নিয়ে গেল। সুহানি এখনো নুহানের গলাটা ধরে চোখ বন্ধ করে আছে। নুহান সুহানির দিকে তাকিয়ে ফিস ফিস করে কানের কাছে বলল, কি ম্যাডাম, সারাদিন কি আমার কোলেই থাকার ইচ্ছা আছে? নুহানের এমন কথা শুনে সুহানি তাড়াতাড়ি নিজের চোখ খুলে ফেলল। নুহান ওর দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে ওকে নামিয়ে দিয়ে কাজীর উদ্দেশ্যে বলল, সবকিছু রেডি তো? কাজী নুহানের কথার বিপরীতে মাথা নাড়ল। ওকে বিয়ে পড়াতে চালু করুন। না দেখুন, আপনি ভুল করছেন। আমি এক্ষুনি দিয়াকে কল করছি। সুহানি কল লাগাতে যাবে, নুহান হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, দিয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না তুমি। কেন? দিয়া আমার বেস্ট ফ্রেন্ড, আপনার কোনো অধিকার নেই আমাদের আলাদা করার। নুহানের মুখটা রাগে লাল হয়ে গেল। হাতটা মুষ্টিবদ্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করতে লাগলো। সুহানি সবটা দেখে একটা স্বপ্ন ঢুক গিলল। নুহানের রাগকে ও ঝমের মতো ভয় পায়। মনে মনে আইতুল করছি পাঠ করতে লাগলো, বাবা বিয়েটা পড়ানো শুরু করি। কাজীর কথায় নুহান একটু স্বাভাবিক হলো। সুহানির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তুমি যদি এই বিয়েটা না করো, না হলে আর কখনোই নিজের পরিবারকে দেখতে পাবে না। কথাটা মাথায় রেখো। আপনি আমাকে জোর করতে পারেন না।
আমি কি পারি আর কি পারি না তার প্রমাণ তোমার চোখের সামনেই। নোহান নিজের ফোনে সোহানীকে একটা ভিডিও দেখালো। সোহানীর ভাই সোহান রাস্তায় দাঁড়িয়ে আছে, আর একদিকে একটা ট্রাক এগিয়ে আসছে। তোমার একটা কথাতে তোমার ভাই চিরজীবনের জন্য উপরে চলে যাবে। সোহানী চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজের চোখের পানিটা মুছে কাঁপা কাঁপা গলায় বলল, আমি এই বিয়ে করব, দয়া করে আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। নোহান বাঁকা হেসে কাজীকে বিয়ে পড়াতে বলল। সোহানী কাঁপা গলাতেই কবুল বলল। কাজী বলল, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। নোহান সোহানীর দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসলো। নোহানের বাঁকা হাসিটা সোহানের চোখ এড়ায়নি। সোহানী নোহানের হাসির দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি আপনাকে খুব ভালো করেই চিনি মিস্টার নোহান, আর এটাও বুঝতে পারছি আপনি আমাকে কোনো কারণে বিয়ে করেছেন, কখনোই ভালোবাসেন বলে নয়। আপনি শুধুমাত্র একজনকেই ভালোবাসেন, আর সেটা হলো দিয়া। হঠাৎ জোর করে বিয়ে করার কারণটা আমাকে জানতেই হবে। আমি কিছুতেই আমার নিজের হাতে তৈরি দিয়ার গোছানো জীবনটা নষ্ট করতে দিব না আপনাকে, কিছুতেই দেব না। সোহানীর মনে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। তার এই প্রশ্নগুলোর উত্তর পাবে কিভাবে? নোহানের করা এই অদ্ভুত কাজ সোহানীর মন মস্তিষ্ককে নাড়িয়ে দিয়েছে। যে দিয়ার জন্য এত কিছু করলো, আর তার জীবনেই সব থেকে বড় শত্রু হয়ে গেল। দিয়া আর সোহানী আজ থেকে সতীন। সোহানী কথাগুলো ভেবেই তাচ্ছিল্যের হাসি আসলো। নোহান সোহানীকে গাড়িতে বসতে বলল। সোহানীও তাই করে। নোহান সোহানীর দিকে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করলো। সোহানী জানালার বাইরে তাকিয়ে আগের কথাগুলো ভাবতে লাগলো। আজ থেকে 2 বছর আগে দিনটা ছিল বুধবার। সোহানী আর দিয়া তখন ফ্যাশন ডিজাইনার কোর্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ফ্যাশন ডিজাইনারদের কাছে নোহান শিকদার একজন আইকন। সব ডিজাইনাররা চায় নোহান শিকদারের কোম্পানিতে জব করবে। তার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করছে। ইনস্টিটিউটে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্বয়ং নোহান শিকদার 5 জন ডিজাইনারকে বেছে নেবেন, এবং তার মধ্যে একজন শিকদার ফ্যাশন অফ গ্রুপ ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে। সোহানী নিজের প্রজেক্ট দেখছে, তখনই হতদস্ত হয়ে দিয়া ওর সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে, কি হয়েছে? আমি কি করব বুঝতে পারছি না। সোহানী ব্রু কুঁচকে তাকালো। দিয়ার গলার স্বরটা ধরা ধরা লাগছে। কি হয়েছে, কি হয়েছে? মায়ের শরীরের অবস্থা খুব খারাপ, ডাক্তার দেখাতে হবে। একটা চাকরি পেলে ভালো হতো। সোহানী দিয়ার দিকে তাকালো। দিয়াদের পরিবারের অবস্থা খুব একটা ভালো না। মায়ের শরীর অসুস্থ, বাবা নেই, জমানো টাকা দিয়ে আর পড়াশোনার পিছনে শেষ করেছে। এখন সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে, তার সাথে মায়ের ডাক্তারি। সোহানী দিয়ার অবস্থাটা ভেবে বলল, আচ্ছা তুই আমার প্রজেক্টটা নিয়ে নে, আমি অন্য একটা সাধারণ প্রজেক্ট করছি। এটা তোর। তো কি হয়েছে, আমি অন্য একটা কোম্পানিতে ঠিক চাকরি পেয়ে যাব, তুই এটা করে নে। সত্যি তুই আমাকে দিবি? এটা আমার ধারণা ছিল না। সত্যি তুই আমার সত্যিকারের বন্ধু। দিয়া খুশিতে সোহানীকে জড়িয়ে ধরল। সোহানী দিয়ার অগোচরে নিজের চোখের পানিটা মুছে নিল, নিজের স্বপ্নটা দিয়ার হাতে তুলে দিল। অবশেষে সেই দিন হলো। সকলেই ধরে নিয়েছে সোহানী চাকরিটা পাবে, তবুও পাশের মধ্যে হবার চেষ্টা করেছে। সোহানী স্টেজে আসলো। সবার মাঝে একটা উত্তেজনা কাজ করছে, কিন্তু সোহানীর প্রজেক্ট দেখে সবার চোখ কপালে। সোহানী খুব সাধারণ একটা প্রজেক্ট তুলে ধরল। সবার মাঝে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। স্যার ম্যামরাও অবাক। এরপর দিয়া নিজের প্রজেক্ট সবার সামনে তুলে ধরল। সকলেই চমকে উঠল। অসাধারণ একটা প্রজেক্ট। অনুষ্ঠান শেষে ফার্স্ট হয়েছে দিয়া। সোহানী পাশের মধ্যেও হয়নি। সোহানী নিজেকে শান্ত রেখে দিয়াকে জড়িয়ে ধরল। আজকে তোর জন্যই সম্ভব হলো। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। না, বন্ধুদের সম্পর্কের মাঝে এইসব এলাও না, জানিস না? কেটে যায় কয়েকটি দিন। দিয়া শিকদার কোম্পানিতে চাকরি করছে, আর সোহানী একটা অন্য কোম্পানিতে চাকরি করছে। সোহানীকে চাকরি পাবার জন্য খুব একটা পরিশ্রম করতে হয়নি। সোহানীর ডিজাইন দেখে যে কোনো কোম্পানি ওকে নিয়ে নেবে। সময়ের সাথে সাথে দিয়া নোহানের প্রিয় হয়ে উঠতে চালু করলো। দিয়া দেখতে খুব মিষ্টি চেহারার। দিয়ার মাও কিছুদিন পরে মারা যায়। দিয়া একা হয়ে যায়। দিয়ার একাকিত্ব সময়ে নোহান আর সোহানীকে নিজের পাশে পায়। এই সময়েই দুজন দুজনকে ভালোবেসে ফেলে। নোহান আর দিয়ার 6 মাস আগে বিয়ে হয়, আর এখন এসব ঘটনা ঘটে গেল। সোহানী ধ্যান থেকে ফিরল নোহানের ডাক শুনে। চলো
সোহানি চুপচাপ নুহানের পিছন পিছন ভিতরে গেল। এটা নুহান আর দিয়ার ভালোবাসার বাড়ি, আর আজ থেকে এই বাড়িতে ওকেও থাকতে হবে। সোহানি নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছে। সোহানি বাড়ির ভিতরে গিয়ে চারিদিকে দিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দিয়াকে দেখতে পেল না। বাড়িতেও কোনো লোক নেই, যদিও বাড়ির সদস্য সংখ্যা খুব কম, তবে অনেক মেট ছিল, তারাও কেউ নেই। সোহানি কিরকম যেন রহস্যের গন্ধ পাচ্ছে। নুহান সোহানিকে একটা ঘরে নিয়ে আসলো। আজ থেকে তুমি এখানেই থাকবে। সোহানি নুহানের কথা পাত্তা না দিয়ে বলল। দিয়া কোথায়? নুহানের মুখে আবারও রাগের আভা দেখা গেল, কিন্তু কারণটা কি? সোহানি, এটা লাস্ট বারের মতো বলছি, তুমি দিয়ার নাম উচ্চারণ করবে না। সোহানি অবাক হয়ে বলল। দিয়া আমার বান্ধবী, আর আমি কেন দিয়ার নাম নেব না? নুহান রাগে সামনে থাকা চেয়ারটা ধাক্কা মেরে বলল। বান্ধবী 9 ফুট। তোমার মুখে আর যাই হোক বান্ধবী কথাটা মানায় না। আমি কি করেছি? কি করেছো আর কি করনি তার কৈফিয়ত আমি তোমাকে দেব না, তবে এটা জেনে রেখো আমার দিয়ার নাম তুমি উচ্চারণ করবে না। নুহান রাগে গজগজ করতে করতে চলে যায়। সোহানি সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। নুহানের হঠাৎ করে রাগের কারণ কিছুই বোধগম্য হচ্ছে না। সোহানির ফোনটা বেজে উঠল। ও তাকিয়ে দেখলো কলটা মা করেছে। হ্যাঁ মা, বলো। তুই কোথায় বললি? এখন আসছিস, কোথায় গেলি? সোহানি মনে পড়ল আজকে সকালের ঘটনা। নুহান হঠাৎ করেই ওকে ফোন করে একটা জায়গায় আসতে বলল। সোহানি আসতে চায়নি, কিন্তু নুহান জানায় খুব দরকার, তাই এক প্রকার জোর করে আসে। যদি জানতো এরকম কিছু একটা হবে তাহলে কখনোই আসতো না। নিজের উপর রাগ হচ্ছে, কেন আসতে গেল? কিরে, চুপ করে গেলি কেন? মা, আমি কখন বাড়ি ফিরতে পারবো জানি না। কেন? তুই এখন কোথায় আছিস? দিয়া শ্বশুর বাড়িতে। কিন্তু কেন? সোহানি কোন রকম বনিতা ছাড়াই বলল। কারণ নোহান শিকদার আমার স্বামী। সোহানির মা চমকে উঠল, অবাকের শেষ পর্যায়ে গিয়ে বলল। কি বলছিস এসব? হ্যাঁ মা, ঠিক বলছি। সোহানির মা কিছুটা উত্তেজিত হয়ে পড়লেন। দিয়াকে উনি ওনার মেয়ের চোখে দেখেন। তুই কিভাবে পারলি নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এইরকম করতে? কিভাবে ঠকালি দিয়াকে? সোহানি বুঝতে পারলো ওর মা উত্তেজিত হয়ে পড়েছে। মাকে শান্ত করতে বলল। মা, চিন্তা করো না, তোমার মেয়ে কোনো অন্যায় করেনি। তোমাকে আমি সবটা বলতে পারবো না, তবে এটা জেনে রাখো তোমার মেয়ে পরিস্থিতির শিকার। সোহানি ফোনটা কেটে দেয়। কিভাবে তার মাকে বলবে নুহান ওকে জোর করে বিয়ে করেছে? এই বিয়ে করার পিছনে কারণটা আগে জানতে হবে। কিছু তো একটা কারণ আছে এসবের পিছনে। সোহানির মা অসুস্থ বোধ করতে থাকে। সোহানির বাবা ওনাকে তাড়াতাড়ি বসিয়ে বলল। কি হয়েছে সুরার মা? তুমি এতটা উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? সোহা বিয়ে করেছে। কি? কাকে? দিয়ার বরকে। সোহানির বাবার পায়ের তলার মাটি সরে গেল। তার মেয়ে শেষমেশ তারই বান্ধবীর বরকে বিয়ে করলো। এসব কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। সোহা নিজেই সবটা বলল। সোহানির মা ওনার স্বামীকে সবটা বলল। সোহানির বাবা নিজের স্ত্রীকে শান্ত করার জন্য বলল। আমাদের মেয়ে কোনো অন্যায় করতে পারে না। দেখবে এই বিয়ের পিছনে কোনো না কোনো কারণ আছে। কি কারণ? ও তো একজনের সংসার ভাঙছে। বাইরে থেকে কাউকে বিচার করা ঠিক না। সত্যি যদি সোহা কোনো দোষ করে থাকে তাহলে আমি সারা জীবনেও ওর মুখ দর্শন করব না, কিন্তু আমার মেয়ের উপর আমার ভরসা আছে। সোহানির বাবার কথায় ওর মা একটু শান্ত হলেন, কিন্তু মনের মাঝে খুঁতখুঁতানি ঠিক রয়ে গেল। ওদিকে ফোনের আওয়াজ শুনতে পেয়ে নুহান আবার সোহানির ঘরে ফিরে আসলো। নুহান সোহানির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। কে ফোন করেছিল? মা। নুহান সোহানির হাতে থাকা ফোনটা কেড়ে নিল। কি হলো, ফোনটা নিলেন কেন? নুহান যেটা বলল তাতে সোহানি চমকে উঠল। আপনি কেন করছেন আমার সাথে এরকম? আমি কি করেছি? কি হলো, জবাব দিন। আমি আপনার কি করেছি? কেন এরকম করছেন আমার সাথে? সবকিছু তোমার না জানলেও চলবে, তবে এটা জেনে রাখো তুমি তোমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে না, আর যদি করো তাহলে তোমার পরিবারের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। সোহানি চমকে উঠল। নুহান কেন এরকম করছে তার সাথে? কারণ ওর অজানা। সোহানি, কিছু রান্না করো। কি? আমি? হ্যাঁ, তোমাকে এমনি এমনি বাড়িতে বউ করে আনিনি। আজ থেকে এই বাড়ির সব কাজ তুমি করবে। সোহানি একটা ডুব গিলল। এত বড় বাড়িটা একবার ঝাড় দিতে গেলে সারাদিন লেগে যাবে, আর ও একা হাতে সবকিছু করবে কিভাবে? যাও তাড়াতাড়ি। সোহানি রান্নাঘরে চলে গেল।
সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, তাই সোহানি কপি করলো নোহানের জন্য। দিয়ার মুখে শুনেছিল নোহান কপি খায়। সোহানি নোহানকে কপিটা দেবার জন্য ওর ঘরে গিয়ে দেখলো ঘরে নেই। ব্যালকনি থেকে আওয়াজ আসছে, তাই ব্যালকনিতে যাবার সময় শুনতে পেল। তোমার করা প্রতিটা অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হবে। ঠিক আমি যেভাবে কষ্ট পাচ্ছি তুমিও ঠিক সেভাবেই তিলে তিলে শেষ হয়ে যাবে। কথাগুলো নোহান বলছিল হাতে একটা ছবি নিয়ে। সোহানির পায়ের আওয়াজ শুনতে পেয়ে নোহান ছবিটা তাড়াতাড়ি লুকিয়ে সামনে তাকালো। তুমি এখানে কি করতে এসেছো? আপনার কফি। নোহান চোখ মুখ খিসে বলল, আমি কফি খাই না। কিন্তু দিয়া। সোহানির কথাটা শেষ করার আগেই নোহান কপির মগটা ফেলে দিল। গরম কপির কিছুটা অংশ সোহানির হাতেও পড়ে যায়। সোহানি ব্যথায় আ করে উঠল। নোহান রক্ত সূক্ষ্ম করে সোহানির হাতটা শক্ত করে চেপে ধরে ঘরের বাইরে বের করে বলল, তোমাকে বারণ করেছিলাম কিন্তু তুমি সেই বারবার দিয়ার নাম উচ্চারণ করেছো। এর ফল কিন্তু ভালো হবে না, আর তুমি এই ঘরে কখনোই আসবে না। নোহান সোহানিকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। সোহানি পড়তে গিয়েও নিজেকে সামলে নিয়েছে। গরম কফি পড়া, তারপর নোহান সেখানেই ধরাতে হাতটা লাল হয়ে আসে। সোহানি নিজের ঘরে চলে যায়। সোহানির মাথায় নোহানের তখনের কথাগুলো আসছে। কে ওনাকে কষ্ট দিয়েছে, আর কি কষ্টই বা দিয়েছে যার জন্য উনি একেবারে প্রতিশোধের আগুনে জ্বলছে? সবকিছু কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছে। সোহানির হাতে মলম লাগিয়ে রান্নাঘরে গেল রাতের রান্না করার জন্য। অন্যদিকে ম্যাম, নোয়ান স্যার সোহানি ম্যাডামকে বিয়ে করেছে। রাগে ফোনটা আসার মেরে বলল, না, এটা কিছুতেই হতে পারে না। নোহান সুহানিকে বিয়ে করতে পারে না। তাহলে কি নোহান কিছু জেনে গেছে? না, এটা হতে পারে না। আমার এত দিনের প্ল্যান কিছুতেই শেষ করতে দেব না। সুহানি, এই সুহানি একটা নাম আমার জীবনকে হেলোমেলো করে দিচ্ছে। আমার পথের কাটা আমি কখনোই রাখি না, এবারেও তোকেও রাখবো না, মিসেস সুহানি শিকদার। কথাটা বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। কোনো অজানা বিপদে পড়তে চলেছে সোহানি। কে এই মেয়ে? তার সাথে কি শত্রুতা সোহানির? অনেক অনেক রহস্য জমা হচ্ছে। রাতে নোহান আর খেতে আসেনি, সোহানিও কিছু খায়নি। আর পরের দিন সকালে নোহান অফিসে যাবার জন্য বের হচ্ছে। ব্রেকফাস্টটা করে যান। অফিসে করে নেব। নোহান চলে যাচ্ছিল। দাঁড়ান। নোহান বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? বলছি আমি অফিসে যাব। নোহান ভ্রু কুঁচকে বলল, কোন অফিস? আমি যেখানে কাজ করি। কোথায় কাজ করো তুমি? এমডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নোহান বাঁকা হেসে বলল, আচ্ছা যাও। সোহানি কিছুটা অবাক হলো। নোহান রাজি হবে সেটা ওর ধারণাতেই ছিল না। নোহান চলে যায়। সোহানি খুশি হয়ে রেডি হতে যায়, কিন্তু সমস্যা হলো একটাই, সোহানির কোনো জামা কাপড় নেই। এখানে কি করে যাবে এখন? সোহানি কোনো উপায় না পেয়ে দিয়ার একটা সেলোয়ার কামিজ পরল। সোহানি বাড়ি থেকে বের হতে যাবে, তখনই দেখলো নোহান রাগে কটমট করে তাকিয়ে আছে ওর দিকে, আর ওর হাতে কয়েকটা প্যাকেট। তোমার সাহস কি করে হলো দিয়ার জামা কাপড় পরার? আমি কি করব? আপনি আমাকে জোর করে এখানে আনলেন। আমার তো কিছুই নেই এখানে। এই নাও জামা কাপড়, কিছু দরকার লাগলে আমাকে বলবে, কিন্তু কখনোই দিয়ার কিছুতে হাত দেবে না। সোহানির হাতে প্যাকেটগুলো দিয়ে নোহান গটগট করে চলে গেল। এই মানুষটাকে দিয়া কিভাবে ভালোবাসলো, অদ্ভুত মানুষ। সোহানি রেডি হয়ে চলে গেল। অফিসে গিয়ে দেখলো ওর ডেস্কে অন্য একজন বসে আছে। কে আপনি, আর এখানে কি করছেন? আমি সিয়া, এই কোম্পানিতে নতুন জয়েন করেছি, আর এই ডিস্কটা আমাকে দেওয়া হয়েছে। কি? এটা তো আমার। আপনি বসের সাথে কথা বলুন। সোহানি এক গাদা রাগ নিয়ে বসের দরজায় কড়া নাড়ল। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার এসব কি? আমার ডেস্কে অন্য একজন কেন? আসলে সোহানি, তুমি আর এই অফিসে চাকরি করতে পারবে না। সোহানি আকাশ থেকে বলল, কি বলছেন আপনি? হ্যাঁ, তোমাকে এই কাজটা থেকে বাদ দেওয়া হচ্ছে। তুমি আর এই অফিসে কাজ করবে না। এসবের মানে কি? আমার নিজের যোগ্যতায় এখানে চান্স পেয়েছিলাম, আপনি আমাকে বাদ দিচ্ছেন কেন? কোন একটা রিজন দেখান। আমি কিছুই বলতে পারবো না, তোমাকে শুধু এটাই বলবো, তোমাকে আমি কেন, কোনো কোম্পানি তোমাকে চাকরি দেবে না। আর কেন? আমি কি করেছি? কিছু না, তুমি আসতে পারো, না হলে আমাকে জন্য অনুষ্ঠান দিতে হবে। সোহানির রাগে দুঃখে অপমানে চোখ থেকে পানি পড়তে লাগলো। চোখের পানিটা মুছে বের হয়ে গেল। সোহানি বেরিয়ে যেতেই বস একজনকে কল করলো। স্যার, আপনার কথা মতো কাজ করেছি। ওকে স্যার, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। সোহানির মতো ডিজাইনার কোনো কোম্পানির কাছে টাকা মানে তার কপাল খুলে যাওয়া
রাখছি স্যার। নোহান ফোনটা কেটে বলল। ঠিক এইভাবেই তোমাকে সব দিক থেকে একা করে দেব, একদম একা। সোহানি বাড়ি ফিরে আসে, মনটা ভালো নেই। ফ্যাশন ডিজাইনার স্বপ্ন, ওর ইচ্ছা, আর সেখানে চাকরিটা চলে গেল, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। মনটাকে ঠিক করার জন্য ডিজাইন করতে বসলো। নিজের মন খারাপ ভালো করার একটাই উপায়, ডিজাইন করা। সোহানি ডিজাইন করতে করতে ডুবে গেল। নিজের রাগ, ক্ষোভ, অভিমান, অপমান সবটা ডিজাইনের উপর ফুটিয়ে তুলল। নোহান আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল। দরজা খুলে ভিতরে গিয়ে এদিক ওদিক সোহানিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও না পেয়ে সোহানির ঘরে গিয়ে দেখলো চারিদিকে কাগজ ছড়িয়ে আছে। সোহানি কাগজের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, গালেতে পানির দাগ আছে, তার মানে কান্না করেছে। নোহান ঘর থেকে বের হতে যাবে, তখন একটা জিনিসের উপর ওর চোখ যায়। কৌতূহলবশত সেটা তুলে নিয়ে চমকে উঠল। নোহানের ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। মাথা ব্যথা কমানোর জন্য কপি করতে গেল। কপি করে ড্রয়িং রুমে এসে দেখলো নোহান গম্ভীর চিন্তায় মগ্ন। কি ভাবছেন? নোহান ধ্যান থেকে ফিরে বলল, না কিছু না। সোহানি ভয়ে ভয়ে বলল, কফি খাবে? দাও। সোহানি চমকে উঠে কফির মগটা এগিয়ে দিল। নোহান চুপচাপ কফিটা শেষ করে বলল, ভালো হয়েছে কফিটা। সোহানি আলতো হেসে যেতে যাবে, তখনই নোহান পিছন থেকে বলল, সোহানি। বলুন। নোহান হাতে কিছু পেপার নিয়ে বলল, এইগুলো তোমার। সোহানি নোহানের হাতে কাগজগুলো দেখে খুব অবাক হয়ে গেল। সোহানি অবাক হয়ে বলল, এইগুলো আপনি কোথায় পেলেন? ছড়িয়ে ছিটিয়ে রাখলে যে কেউ পাবে। আপনি আমাকে এগুলো দিন। না, আগে উত্তরগুলো দাও। কি উত্তর? এই ডিজাইনগুলো তুমি করেছো। সোহানি মুখ বাঁকিয়ে বলল, এই বাড়িতে আপনি আর আমি ছাড়া কেউ নেই, আর আপনি এগুলো আমার ঘর থেকে পেয়েছেন, তার মানে কি দাঁড়ালো? এগুলো আমার করা ডিজাইন, তাই না? ও। সোহানি নোহানের কাছ থেকে ডিজাইনগুলো নিয়ে চলে যায়। নোহান সোহানির বসের কথা ভাবতে লাগলো। সে বলেছিল সোহানি খুব ভালো একজন ডিজাইনার। সত্যি যদি সোহানি ভালো ডিজাইন করে আর এইগুলো যদি ওর করা হয়, তাহলে সেদিন অনুষ্ঠানে সোহানি সিলেক্ট হলো না কেন? নোহানের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করলো। আগে থেকেই কি সোহানি এত সুন্দর ডিজাইন করতো, না নতুন শিখেছে? কিন্তু ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে অভিজ্ঞ হাত। নোহানের মনে পড়ে আগের কথা, যেদিন প্রথম দিয়ার সাথে দেখা। অসম্ভব সুন্দর একটা প্রজেক্ট সবার সামনে তুলে ধরেছিল। নোহান দিয়ার কাজের প্রতি মগ্ন হয়েছিল, আর সেই কাজের মগ্নতাই আস্তে আস্তে দিয়ার প্রতি ভালোবাসায় রূপ নিল। কিন্তু একটা ঘটনা গোটা জীবনটাকে এলোমেলো করে দিল। নোহানের কিছু একটা মনে পড়ায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। রাগে গসগস করতে করতে বলল, ছাড়বো না তোমাকে আমি। কোন অদৃশ্য প্রতিশোধের খেলায় মেতে উঠেছে নোহান শিকদার, আর এই খেলার পরিণতিই বা কি হবে সেটা কেউ জানে না। দুদিন পর নোহান বাড়ির সব কাজ সোহানিকে দিয়ে করিয়েছে। সোহানিও কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ করে গেছে। সোহানি একা হয়ে গেছে, সারাদিন চুপ করে থাকে। আগের মতো হাসি খুশি আর নেই। বাবা মায়ের সাথেও যোগাযোগ করতে দেয়নি নোহান। নোহান সোহানির সাথে কথা বলে না, বললেই চলে। প্রয়োজনে একটা আধ ঘন্টা কথা বলে। সোহানি বসে আছে সোফায়। নোহান সোফায় বসে বলল, সোহানি, একটা কথা ছিল। কি? তোমার জন্য একটা কাজ আছে আমার কোম্পানিতে। কি কাজ? আমার কোম্পানিতে ডিজাইনার হিসেবে জয়েন করবে। সোহানি নোহানের এমন কথা শুনে আকাশ থেকে বলল। নোহান ওকে এরকম একটা প্রস্তাব দিবে সেটা ভাবতেই পারেনি। এই নোহানের মাথায় আবার কি ঘুরছে, উপর আল্লাহ ভালো জানে। কি হলো বলো? আপনার মাথায় কি ঘুরছে বলুন তো? হুট করে আবার কাজে জয়েন করতে বলছেন? নোহান কপার ট্রাক নিয়ে বলল, কারোর ভালো করতেই নেই। সোহানি তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, আপনি আর আমার ভালোর দুটো কথা একসাথে কখনোই যায় না। আপনি আমার ভালো চান না, সেটা আমি ভালো করেই জানি। নোহান সোহানি হাতটা ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, হ্যাঁ সত্যি, আমি তোমার ভালো চাই না, আর কাজটা তোমাকে করতেই হবে। জোর করে করাবেন? না, তোমাকে একটা অফার দিয়েছিলাম নিজের সময় কাটানোর জন্য, সেটা না নিতে চাইলে নিতে হবে না। সোহানি কিছু একটা ভেবে বলল, আচ্ছা আমি জবটা করব। নোহানের মুখে হাসি ফুটে উঠল। পরের দিন সোহানি রেডি হয়ে আসতেই নোহান বলল, ট্যাক্সি নিয়ে চলে যাও, আর হ্যাঁ ঠিক টাইমের মধ্যে পৌঁছাবে।
না হলে শাস্তি পাবে। আর অন্য কোথাও যাবার প্ল্যান করবে না, মনে থাকে যেন সবগুলো কথা। নোহান কথাগুলো বলে চলে যায়। সোহানির আগে ফুসফুস করে ওঠে, কিন্তু কিছু করার নেই। সবকিছু না জানা পর্যন্ত ওকে যে এসব সহ্য করতেই হবে। সোহানি বাইরে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকে। গরমের মধ্যে মুখটা লাল হয়ে আসে, রাগে গজগজ করছে। যদি পারে নোহানকে চিবিয়ে খাবে। সময় 9:58। সোহানি এক প্রকার দৌড়ে অফিসে প্রবেশ করলো। রিসেপশনে গিয়ে বলল, নোহান শিকদারের কেবিনটা কোথায়? রিসেপশনে থাকা মেয়েটা সোহানির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ভূত দেখেছে। কি হলো বলুন? ওদিকে, কিন্তু আপনি যেতে পারবেন না স্যারের পারমিশন ছাড়া। সোহানি মেকি হাসি দিয়ে বলল, আপনাদের স্যার জানে আমি আসবো। তবু ম্যাম একবার স্যারকে জিজ্ঞেস করে নিই, একটু ওয়েট করুন। মেয়েটা নোহানকে কল করলো। হ্যাঁ বলো। স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে চাইছে। কি নাম বলুন? ম্যাম আপনার নাম কি? সুহানি। স্যার, সুহানি। নোহান বাঁকা হেসে বলল, ওকে, ওনাকে ওয়েটিং রুমে ওয়েট করতে বলুন, আমি পরে ডেকে নেব। ওকে স্যার। মেয়েটা ফোনটা কেটে দিয়ে সোহানিকে বলল, ম্যাম স্যার আপনাকে অপেক্ষা করতে বলল। সোহানি এমন করে তাকালো যেন মেয়েটাকে কাঁচা গিলে খাবে। ও ভালো করেই বুঝতে পারছে নোহান ইচ্ছা করে এসব করছে। সোহানি অপেক্ষা করতে লাগলো, আর নোহান ল্যাপটপে বসে ওকে দেখতে লাগলো। নোহান মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসলো। বিকালে সোহানিকে নোহান ইচ্ছা করে সারাদিন বাইরে বসিয়ে রেখেছিল। 3টের সময় মেয়েটা বলল, ম্যাম আপনি ফিরে যান, স্যার চলে গেছে। সোহানি মনে হচ্ছে নোহানের মাথাটা ফাটিয়ে দিতে। সারাদিন এভাবে বসিয়ে রাখার কোনো মানে হয় না। সোহানি প্রচুর পরিমাণে রেগে আছে। রাগে গজগজ করতে করতে বাড়ি গিয়ে দেখলো নোহান সোফায় বসে বসে শরবত খাচ্ছে। রঙ্গমূর্তি হয়ে নোহানের সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে সারাদিন এইভাবে হ্যারাস করলেন কেন? নোহান সোহানির কথাকে পাত্তা না দিয়ে শরবত খেতে লাগলো। এই, আপনার আমার উপর কিসের রাগ বলুন তো? এভাবে অত্যাচার করছেন আমাকে, আমার উপরে। নোহান সোহানির দিকে তাকিয়ে বলল, তোমাকে। কি? তোমাকে। সোহানি রাগ নিয়ে বলল, আরে বলবেন তো। তোমাকে রাখলে হেব্বি লাগে। সোহানি শক খেয়ে গেল নোহানের এমন কথা শুনে। একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। নোহান ওর মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো ঝাঁসি রানী হুট করে লজ্জাপতি হয়ে গেল কেন? নোহান কথাটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। সোহানি নোহানের হাসির দিকে তাকিয়ে আছে। এই প্রথম নোহানকে হাসতে দেখলো। সত্যি দিয়া ঠিক বলতো, নোহানের হাসিটা অসম্ভব সুন্দর। কি ব্যাপার দিয়া, তুই যে মিস্টার শিকদারের উপরে পুরো ফিদা হয়ে গেলি? কি করব বল, মানুষটার হাসিটা অসম্ভব সুন্দর। এই হাসির প্রেমে কেউ না পড়ে থাকতেই পারবে না। তুই দেখলে তুইও পড়ে যাবে। ধ্যাৎ, খালি উল্টা পাল্টা কথা তোর। সোহানির আজকে মনে হচ্ছে সত্যি নোহানের হাসির প্রেমে যে কোনো মেয়ে পড়ে যেতে পারে। মানুষটাকে হাসলে কত সুন্দর লাগে, কিন্তু মানুষটা এভাবে মুখ গুমরা করে থাকে কেন? কি হয়েছে ওনার? আর দিয়াই বা কোথায়? নোহান হাসি থামিয়ে বলল, কি দেখছো হা করে? সোহানি গোরের মধ্যে থেকে বলল, আপনাকে। কি? সোহানি গোর থেকে বেরিয়ে আসলো আর নোহানকে কিছু না বলে ভিতরে চলে গেল। নোহান সোহানির যাবার দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা বলল। পরের দিন সকালে সোহানি আজকে অফিসে যাবে তো? সোহানি রাগ নিয়ে বলল, না, আমি আর আপনার অফিসে যাব না। কেন? আপনি আমাকে কেন বলছেন? কাল সারা দিন আমাকে বাইরে বসিয়ে রাখলেন, তারপরও আপনি বলছেন এসব? কাজ ছিল তাই বলেছি। আজকে যদি চাও যেতে পারো, আজকে কিন্তু তোমার জয়নিং। তার মানে কালকে আপনি আমাকে এমনি এমনি ডেকেছিলেন? নোহান বাঁকা হেসে চলে গেল। সোহানির আগে গজগজ করতে করতে বলল, একবার সবকিছু আমাকে জানতে দিন, তারপরে আপনার আর আপনার বউয়ের আমি 12টা বাজাবো। সোহানি অফিসে যথাসময়ে এসে রিসেপশনে থাকা মেয়েটাকে বলল, এক্সকিউজ মি। মেয়েটা ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনি সুহানি তো? স্যারের কেবিনটা সোজা গিয়ে ডান দিকে, আপনি যান। সোহানি একটা হাসি দিয়ে চলে গেল, কিন্তু মেয়েটা কেমন কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল সোহানি যাওয়ার দিকে। মেয়েটার মাথায় কিছুই ঢুকছে না। কালকে মেয়েটাকে স্যার সারাদিন বসিয়ে রাখলো, আর আজকে অফিসে এসে বলল সোহানি আসলে যেন তাড়াতাড়ি ওনার কেবিনে পাঠিয়ে দেওয়া হয়। সোহানি নোহানের কেবিনে গিয়ে নক করলো। আসবো। নোহান নিশ্চুপ। সোহানি আবার বলল, আসবো? তখনও চুপ।
সোহানির ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ও ভালো করেই বুঝতে পারছে নোহান ইচ্ছা করে এরকম করছে। তাতে দাঁত চেপে আবারও একবার জিজ্ঞেস করলো, কিন্তু তখনও নোহান কিছু বলল না। রাগে সোহানি কেবিনের ভিতরে ঢুকে পড়ল। সোহানিকে ভিতরে আসতে দেখে নোহান বলল, কারোর কেবিনে আসতে গেলে পারমিশন নিয়ে আসতে হয়, এইটুকু জানা নেই? সোহানি রাগে লাল হয়ে বলল, কেউ দরজায় নক করলে তার রেসপন্স করতে হয়, এইটুকু জ্ঞান আপনার নেই? নোহান খেয়ে ফেললো। এরকম একটা লুক করে সোহানির দিকে তাকালো। সোহানি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। নোহান দাঁতে দাঁত চেপে বলল, বাইরে বেরিয়ে দরজাটা নক করে আবার আসো। না। সোহানি, এটা আমার অফিস, তাই ভালো হবে আমার কথা শোনা। সোহানি রাগ নিয়ে বাইরে গিয়ে বলল, আসবো। নোহান দাঁত বের করে বলল, আসো। সোহানি ভিতরে আসতেই নোহান ওকে বসতে বলে একটা ফাইল এগিয়ে দিল। সোহানি ব্রোকুসকে বলল, কি এটা? এগ্রিমেন্ট পেপার, দেখে সাইন করে দাও। আবার এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে? সোহানি বিরক্ত হয়ে সাইন করে দিল কিছু না পড়েই। নোহান সেটা দেখে বাঁকা হাসলো। এবার বাইরে তোমার ডেস্কে চলে যাও। ওকে। সোহানি বাইরে চলে গিয়ে চমকে উঠল, কারণ এটা দিয়ার ডেস্ক। সোহানি রাগ হচ্ছে খুব, বারবার ও দিয়ার জিনিসে বাঘ বসিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর পিয়ন এসে জানায় নোহান সোহানিকে ভিতরে ডাকছে। সোহানি ভিতরে আসতেই নোহান বলল, সোহানি, এক কাপ কফি করে আনো না। সোহানির মুখটা হা হয়ে গেছে। এই লোক বলে কি? আমি কি এখানে কফি করতে এসেছি? না, তবে আমি যেটা বলবো সেটা করতে হবে। কি? তোমাকে আমি বলেছিলাম ফাইলটা পড়ে তারপর সাইন করো, কিন্তু তুমি এমনি এমনি করে নিয়েছো। আর এতে কি লেখা আছে পড়ে নাও একবার। সোহানি নোহানের হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে লাগলো। এতে লেখা আছে, নোহানের সব কথা আমি শুনবো। চাকরি 5 বছর আগে ছাড়া যাবে না। আর যদি ছাড়ে তাহলে নোহান যা জরিমানা চাইবে তাই দিতে হবে। এমনকি নোহান সোহানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। সবটা পরে সোহানি মাথায় বাস পড়ল। এই ছেলে তো ওকে শায়েস্তা করবে বলে উঠে পড়ে লেগেছে। এইগুলো থেকে ও বাঁচবে কিভাবে? সোহানি বাধ্য হয়ে কপি করতে চলে গেল। নোহানকে কপি দিয়ে বের হতে একটা মেয়ের সাথে দেখা হলো ওর। হ্যালো, আমি লিলি। সোহানি একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, আমি সুহানি। তোমাকে তো আগে দেখিনি এখানে। তুমি কি নতুন নাকি? হ্যাঁ, নতুন ডিজাইনার হিসেবে জয়েন করেছি। ও, আগে তো ডিজাইনার ছিলেন বিয়া ম্যাম। সোহানি না জানার বান করে বলল, ও, তা উনি কোথায় এখন? জানি না ঠিক, গত 1 মাস ধরে অফিসে আর আসেননি। আচ্ছা, এসব বাদ দাও, সকলের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। আচ্ছা। নীলি মেয়েটা সবার সামনে সোহানিকে নিয়ে এগিয়ে গিয়ে বলল, হাই গাইস, এই দেখো আমাদের নতুন ডিজাইনার সুহানি। সোহানি সবার সাথে পরিচিত হলো। অল্প সময়ের মাঝেই সবার সাথে মিলেমিশে গেল। এখানে সকলেই খুব ভালো। সোহানির এখন মনে হচ্ছে না কিছুক্ষণ আগে এদের কাউকে চিনত না, মনে হচ্ছে আগে থেকেই পরিচিত। কোনো কাজ ছাড়াই প্রথম দিন কেটে যায়। বিকালে সোহানি বাড়ি ফিরে যাচ্ছে। মনের ভিতরে নীলির কথাগুলো মনে পড়ছে। দিয়া 1 মাস ধরে অফিসেও আসেনি। সোহানি শেষ যেদিন দিয়ার সাথে কথা হয়েছিল। কি ম্যাডাম, কেমন আছেন? আর বলিস না, কাজের চাপে জীবন টানা টানা হয়ে যাচ্ছে। কেন রে, কি হয়েছে? আরে এতটাও কাজের চাপ এই মাসে বলার বাইরে। আচ্ছা বাদ দে, বল তোর খবর কি? চলছে। তোর বরের খবর কি? চলছে ভালোই। অফিসে যান এখন? সবাই খুব সম্মান দেয় তো। নোহান শিকদারের স্ত্রী তুই। কেউ জানে না আমার আর নোহানের বিয়ের কথা। সোহানি অনেকটা অবাক হয়ে বলল, কেন? আসলে আমি বলেছিলাম নোহানকে কাউকে কিছু না বলতে। কেন? আমি চাই আমি একজন ডিজাইনার হিসেবে আগে প্রতিষ্ঠিত হই, তারপর বলবো। কেন? বিয়ের কথা বললে কি তুই প্রতিষ্ঠিত হতে পারবি না? সেটা না, নোহান আর আমি ঠিক করেছি আমাদের 1 বছরের বিবাহ বার্ষিকীতে সবাইকে জানাবো। বিয়ের 1 বছর পরে সবাই জানবে? অদ্ভুত। দিয়া হাসলো, কিছুই বলল না। তারপরে সোহানি প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ে, আর দিয়ার সাথে যোগাযোগ করা হয় না। আর তারপরে এসব কাণ্ড কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না সোহানির। সোহানি ভাবনা থেকে বের হয়ে আসলো ট্যাক্সি ড্রাইভারের কথায়। সোহানি বাড়ির ভিতরে ঢুকে দেখলো দরজা খোলা আছে। অনেকটা অবাক হয়ে ভিতরে গিয়ে দেখলো অনেকগুলো মেড। সোহানির মাথায় আসছে না নোহান আবার কেন মেডদের আসতে বলল। রাত্রিবেলা কিছুক্ষণ আগেই নোহান বাড়ি ফিরে এসেছে, স্টাডি রুমে বসে কাজ করছে। সোহানি ওর কাছে কফি নিয়ে এগিয়ে বলল, একটা কথা বলবো? বলো। আপনি হঠাৎ করে
মেয়েদের আসতে বললেন কেন? তুমি কি আমাকে সারাদিন না খাইয়ে রাখার প্ল্যান করছো নাকি? আরে না, সেরকম কিছু না। তাহলে জিজ্ঞাসা করছো তুমি অফিসে গেলে রান্না কে করবে, তাই মেয়েদের আসতে বলছি। সোহানি নুহানের দিকে তাকিয়ে হাসলো। মানুষটা এতটাও খারাপ না। সোহানি ওই ঘর থেকে চলে যায়। মনের মাঝে আরো অনেক প্রশ্নের বীর জমে আছে। এই প্রশ্নগুলোর উত্তর পাবে কোথায়? সোহানি মনে মনে ভাবছে, যদি একবার দিয়াকে পায় তাহলে সবকিছুর উত্তর পেয়ে যাবে। কিন্তু দিয়া কোথায়? কেটে যায় একটা মাস। সোহানিকে নুহান ইচ্ছা মতো কাজ করায়, ইচ্ছাকৃত ভাবে বসিয়ে রাখে, অত্যাচার করে। সোহানি সবটাই করে কোনো প্রতিবাদ ছাড়া। সোহানি এখন অন্ধকারে রয়েছে। ওর কাছে সবকিছু এখনো দুয়াশা। নুহান আগের থেকে বদমেজাজি হয়ে উঠেছে। সোহানিকে উল্টো পাল্টা করে বলে। কথায় আছে, ছুরির আঘাতের থেকে মানুষের জীবের আঘাত অনেক কষ্টকর। নুহান সোহানিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কারণটা এখনো রহস্যময়। সোহানি প্রতিদিনের মতোই আজকেও অফিসে গেছে। নিজের ডেস্কে বসে আছে। তখনই অফিসের একজন স্টাফ শাওনের ডেস্কে এসে বসলো। সোহানি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, কিছু বলবেন? শাওন মিষ্টি এসে বলল, তোমাকে অনেকদিন দেখছি, একাই থাকো, তাই একটু কথা বলতে আসলাম। আমরা তো কলিগ, তাই না? হ্যাঁ, অবশ্যই। সোহানি আর শাওনের গল্প জমে গেল। নুহান কাজ করতে করতে হঠাৎ চোখ পড়ল ল্যাপটপের দিকে। সোহানি আর শাওন হেসে হেসে কথা বলছে। কেন যেন রাগ উঠে গেল। রাগে গজগজ করতে করতে সোহানি ডেস্কে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। নুহানের রাগী গলা শুনে সোহানি তাড়াতাড়ি নুহানের কেবিনে গেল। নুহান পুরো রেগে লাল হয়ে আছে। সোহানি আসতেই গর্জে উঠে বলল, এটা অফিস, আড্ডা মারার জায়গা না। সোহানি বুঝতে পারলো নুহান কেন এরকম কথা বলছে। সরি। আর কখনো না দেখি। সোহানি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায়। এভাবেই কেটে যায় আরো কয়েকটি দিন। শাওন আর সোহানির মাঝে একটা ভালো বন্ধু হয়ে উঠেছে। তবে ওরা অফিসে থাকলে কথা বলে না খুব একটা। সোহানি অফিস থেকে বের হয়, শাওনের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। হুট করে শাওনের কিছু একটা মনে পড়ায় শাওন চলে যায়। আর সোহানি একা একা হাঁটতে থাকে। দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল নোহান। মনের ভিতরে ওদের দুজনকে দেখে রাগে লাল হয়ে যাচ্ছে। হঠাৎ নোহানের চোখ পড়ে একটা গাড়ির দিকে, যেটা তুমুল বেগে ছুটে আসছে নোহানের দিকে। নোহান সোহানির কাছে দৌড়ে যাবে, তখনই দেখলো একটা হাত ওকে সরিয়ে নিয়েছে। নোহান একটা নিঃশ্বাস ছাড়লো সোহানির কিছু হয়নি দেখে। কিন্তু পরের দৃশ্যটা দেখে রাগে চোয়াল শক্ত হয়ে গেল। রাগে গজগজ করতে করতে বলল, শাওন। সোহানিকে শাওন টেনে নিয়েছিল। এর ফলে শাওন আর সোহানি অনেকটা কাছাকাছি চলে আসে। নোহানের হংকারে শাওন সোহানিকে ছেড়ে সরে রং দাঁড়িয়ে বলল, সুহানি, তুমি ঠিক আছো? ঠিক আছি, ধন্যবাদ বাঁচানোর জন্য। নোহান সোহানির দিকে কটমট করে তাকিয়ে মনে মনে বলল, ধন্যবাদ বাঁচানোর জন্য। ওই ছেলেকে কে বলেছিল বাঁচানোর জন্য? আমি কি ছিলাম না নাকি? অ্যাক্সিডেন্ট হলে হতো, আমি দেখতাম। ধুর, কি ভাবছি। নোহান নিজের ভাবনার উপরে নিজেই বিরক্ত। কি ভাবছে নিজেই জানে না। সোহানির উপরে যত রাগ পড়ছে, মনে হচ্ছে ওকে আছাড় মারতে। শাওন মিষ্টি এসে বলল, সুহা, চলো আমি তোমাকে পৌঁছে দিই। নোহান বিরক্তি হয়ে বিড়বিড় করে বলল, সুহা, তোমাকে পৌঁছে দেই? ঢং, আমি কি মরে গেছি নাকি? যত সব আদিক্ষেতা। নোহান নিজেকে স্বাভাবিক করে বলল, শাওন, তুমি চলে যাও, আমি সুহানিকে নিয়ে যাচ্ছি। কিন্তু স্যার। কোনো কিন্তু না শাওন, সুহানির বাড়ি আর আমার বাড়ি একদিকে, তাই। ওকে স্যার। সুহা, আসছি, ভালো করে গিয়েও আর পৌঁছে একটা কল দিও। সোহানি ডুব গিলে নোহানের দিকে তাকালো। শাওনের উপর রাগ হচ্ছে খুব। এই ছেলেকে এখনই এইসব কথা বলতে হলো। নোহান তো পারে কাঁচা গিলে খায় ওদেরকে। সোহানি নিয়ে নোহান চলে যায়, আর শাওনও ওর বাড়ি চলে যায়। অন্যদিকে একবার বেঁচে গেছো বলে ভেবো না বারবার বেঁচে যাবে। সোহানি স্ট্রিকদার, তোমাকে আমি ছাড়বো না। আমার সাজানো বাগানে তোমাকে আমি কাঁটা হয়ে থাকতে দেব না। নোহান গাড়ি চালাতে চালাতে বলল, তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? সোহানি অবাক হয়ে বলল, কিসের জন্য? শাওনের সাথে মেলামেশাটা। সোহানি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনার থেকে খারাপ কিছু করিনি। আপনি কি করেছেন? একসাথে দুটো জীবন নিয়ে খেলেছেন। দিয়াকে ঠকাচ্ছেন, সাথে আমার জীবনটাও নরক করে দিচ্ছেন। আপনি তো দিয়াকে ভালোবাসেন, তাহলে কেন আমাকে বিয়ে করলেন? কেন আমার জীবনটা নষ্ট করছেন? নোহানের রাগটা তরতর করে বেড়ে গেল। গাড়ির স্পিড বাড়িয়ে দিল। সোহানি বারবার গাড়ি আস্তে চালাতে বলছে, কিন্তু নোহান গাড়ি চালিয়ে দ্রুত বাড়িতে গিয়ে গটগট করে নিজের রুমে চলে গেল।
সোহানি সবকিছু মাথার উপর দিয়ে গেল। নোহান নিজের ঘরে সবকিছু ভাঙচুর করতে লাগলো। সোহানি, নরকের কি দেখেছো? এবার শুরু হবে তোমার জীবনটা আমি ছাড়খাড় করে দেব, প্রমিস। সোহানি বাড়িতে ঢুকেই শুনতে পেল ভাঙচুরের আওয়াজ হচ্ছে, আর মেয়েটা ভয়ে কুকড়ে আছে। কি হয়েছে? স্যার ভাঙচুর করছে। কেন? অদ্ভুত মানুষ তো, রাগ উঠেছে তাই বলে ভাঙচুর করবেন? ওয়েট, আমি দেখছি। না ম্যাম, যাবেন না, স্যার প্রচুর রেগে আছে, আপনারও ক্ষতি করতে পারে। স্যারের রাগ উঠলে নিজের উপরে কন্ট্রোল থাকে না। সোহানি মেয়েটার কথা না শুনে নোহানের ঘরের দিকে চলে যায়। দরজায় কড়া নেড়ে বলল, মিস্টার শিকদার, দরজাটা খুলুন। আমার রাগটা জিনিসপত্রের উপরে তুলছেন কেন? আমার উপরেই তুলুন। নোহান দরজাটা খুলে সোহানির হাতটা ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে তুলল। কেন এসেছো এখানে? সোহানি একটা ঢুক গিলে বলল, বলছিলাম, আপনি শুধু শুধু কেন জিনিসপত্রের উপরে রাগ ঝাড়ছেন? ওকে, তাহলে তোমাকে এভাবে আছাড় মারি? এই আপনি এতটা রক্তটা কেন বলুন তো? নোহান ভ্রু কুঁচকে তাকালো সোহানির দিকে। সোহানি আবার বলতে লাগলো, আল্লাহ ভালো জানেন দিয়া কি দেখে আপনাকে ভালোবেসে বিয়ে করেছিল। নোহান সোহানির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, যখন তুমি পড়বে তখন তুমি বুঝবে। কখনোই না, আপনার মতো লোককে আমি কখনোই ভালোবাসবো না। আমি আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ মিস্টার শিকদার। নোহান ধাক্কা দিয়ে সোহানিকে মেঝেতে ফেলে দিয়ে বলল, 30 মিনিটের মধ্যে গোটা ঘরটা যেন পরিষ্কার হয়ে যায়। কথাটা বলেই গটগট করে চলে যায় নোহান। সোহানি মেঝেতে বসে চোখের পানি মুছে বলল, কোন অধিকারের দায়ে আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন আমি জানি না, তবে আমি কখনোই আমার বোন তুল্য বান্ধবীর ঘর ভাঙতে চাই না। আমি সবসময় চাই আপনারা ভালো থাকেন। আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে আসতে চাইনি, কিন্তু ভাগ্যের পরিহাসে আমি আপনাদের মাঝে চলে আসলাম। সোহানি চোখটা মুছে ঘরটা পরিষ্কার করলো। কাছের টুকরোর আঘাতে হাত পা ক্ষতবিক্ষত হয়ে গেল সোহানির, কিন্তু মনের ক্ষতর থেকে বেশি ক্ষত করতে পারেনি এই কাছের টুকরোগুলো। সোহানি কাছের অবস্থাগুলো দেখে তাচ্ছিল্য হাসি আসলো। ওর জীবনটাও এভাবে কাছের টুকরোর মতো হয়ে গেছে, ভেঙে ছারখার হয়ে গেছে জীবনটা। এই জীবন কি কখনোই আর জোড়া লাগবে? সোহানি ঘরটা পরিষ্কার করে নিজের ঘরে চলে যায়। আঘাতগুলো থেকে রক্ত বেরোচ্ছে, নিজের আঘাত নিজেকেই সামলাতে হবে, কেউ এসে ঠিক করে দিবে না, তাই হাতে পায়ে মলম লাগিয়ে নিল। সোহানি মনে পড়ে দিয়া আর নোহানের বিয়ের ঘটনা। সোহা, আমি বিয়ে করছি। কাকে? নোহানকে। সোহানি একটু অবাক সাথে খুশি হয়েছিল। তুই তাড়াতাড়ি কাজে অফিসে আয়। সোহানি দিয়ার কথা শুনে তাড়াতাড়ি চলে যায়। খুশিতে দিয়াকে জড়িয়ে ধরে। নোহান আর দিয়ার বিয়ের প্রধান সাক্ষী ছিল সোহানি, আর সেই আজকে নোহানের দ্বিতীয় স্ত্রী। সোহানির ভাগ্য ওর সাথে যে এমন খেলায় মেতে উঠেছে, এই খেলার পরিণতি বা কি সেটা সোহানি জানে না, শুধু জানে ওকে প্রতিটা পদে পদে ক্ষত বিক্ষত হতে হবে। জীবনটা কেমন যেন আস্তে আস্তে রংবিহীন হয়ে উঠেছে। কখনোই কি এই রংহীন জীবনের রঙিন আবির্ভাব ঘটবে? রাতে নোহান খাবার টেবিলে এসে দেখলো সোহানি আসেনি। নোহান একজন মেটকে বলল, তোমাদের ম্যাডাম কোথায়? স্যার, ম্যাম বলল খাবেন না। নোহান কিছু একটা ভেবে বলল, তুমি ডেকে আনো, বলো আমি ডাকছি। মেয়েটা তাই করলো। সোহানি হাতে পায়ে ব্যথা নিয়েই ডাইনিং রুমে পৌঁছালো। আসনি কেন? খাবার খেতে ভালো লাগছে না তাই। কেন ডাকলেন বলুন? তুমি যাও। নোহানের কথা শুনে মেয়েটা চলে যায়। তারপর নোহান সোহানির দিকে তাকিয়ে বলল, আমাকে খাবার পরিবেশন করে দাও। সোহানি নোহানের কথায় কোনো রকম প্রতিক্রিয়া না করে চুপচাপ খেতে নিতে লাগলো। নোহানের একটু অবাক লাগলো, সোহানি একটু কথা না বলে কাজ করছে। খেয়ে নিন। তুমি খাবে না? সোহানি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আর আমার খাওয়া বাদ দিন, আপনি খেয়ে নিন। সোহানি ওখান থেকে চলে যায়। নোহান সোহানি যাবার দিকে তাকিয়ে থাকে, কেন যেন ওর খেতে ইচ্ছা করছে না। না খেয়ে উঠে চলে গেল নোহান। সবটাই দূর থেকে লক্ষ্য করলেন বাড়ির সব থেকে পুরানো কাজের লোক করিম চাচা। তিনি কিছু একটা ভেবে তৃপ্তির হাসি আসলেন। সোহানি নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ পরে দরজায় টোকা পড়ার আওয়াজে দরজাটা খুলে দেখলো নোহান দাঁড়িয়ে আছে। আপনি এখানে? দেখতে এলাম। কি করছো? ভালো লাগছে না, এখন যান আপনি। না, আজকে এই ঘরেই থাকবো। সোহানির চোখগুলো বড় বড় হয়ে গেল। কি সব বলছেন আপনি? সরো। সোহানিকে সরিয়ে নোহান ভিতরে এসে বিছানায় বসলো। নোহান বিছানায় বসে পা দোলাচ্ছে আর সবকিছু পর্যবেক্ষণ করছে। সোহানি নোহানের দিকে তাকিয়ে নোহানের মতলবটা বোঝার চেষ্টা করছে।
হুট করে নুহানের চোখ পড়ে সোহানির ফোনের দিকে। তারপর সোহানির দিকে তাকিয়ে বলল, তোমার ফেসবুক আইডির নাম কি? কেন? দাও, না হলে আমি তোমার ফোন থেকে দেখে নিচ্ছি। না, বলছি সুহানি হাসান। হালদার পদবিটা পরিবর্তন করে হাসান রাখা হয়েছে। নুহান নিজের ফোনটা বের করে ফেসবুকে ঢুকে সোহানি হাসান বলে সার্চ দিল। নুহান ফোনের দিকে তাকিয়েই বলল, কি পিক দেওয়া আছে? আমার পিক আছে। নুহান সোহানির দিকে এক পলক তাকিয়ে আইডিটাতে ঢুকলো। আইডি লক করা আছে। নুহান রিকোয়েস্ট দিয়ে সোহানিকে অ্যাকসেপ্ট করতে বলল। সোহানি অনিচ্ছা সত্ত্বেও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। নুহান সোহানির দিকে তাকিয়ে জিতে গিয়েছি এরকম একটা ভাব করে দাঁত বের করলো। আইডিতে ঢুকেই মেজাজটা গরম হয়ে গেল। সোহানির প্রোফাইল ছবিতে নাইস, কিউট, সুইট, বিউটিফুল, জোস ইত্যাদি ইত্যাদি কমেন্ট আছে। নুহান বিছানায় নিজের ফোনটাকে আছাড় মেরে সোহানির কাছে গিয়ে ওর হাত দুটোকে চেপে ধরে বলল, ছেলেদের মুখে প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তাই না? সোহানি ব্যথায় কুকিয়ে উঠল। নুহানকে আকুতি মিনতি করে বলল, ছাড়ুন, আমার লাগছে। লাগুক, ছবিগুলো সব ডিলিট করবে, না হলে আমি আইডিটাই ডিলিট করে দেব। সোহানি হাতটা ছেড়ে দিয়ে ফোনটা নিয়ে চলে গেল। সোহানি যন্ত্রণায় কেঁদে দিল। পরের দিন সকালে সোহানির হাত পায়ের ব্যথাটা বেড়ে গেছে, গায়ে হালকা জ্বরও আছে। এখন কোনো মতেই নুহানের জার খেতে ইচ্ছুক নয়, তাই চুপচাপ রেডি হয়ে অফিসে চলে গেল। নুহান সোহানিকে খেয়াল করলো। সোহানির চোখগুলো কেমন লাল হয়ে আছে, মুখটাও ফ্যাকাশে লাগছে, কিন্তু কিছুই জিজ্ঞাসা না করে বেরিয়ে গেল। সোহানি অফিসে বসে আছে। শাওন এসে বলল, কি হয়েছে সোহা তোমার? সোহানি মেয়েকে হাসি দিয়ে বলল, কিছুই না। না, কিছু তো একটা হয়েছে, না হলে এরকম লাগছে কেন তোমাকে? কি হবে আমার? দেখি কি হয়েছে, জ্বর নাকি? সোহানির মাথায় হাত দিয়ে বলল, আরে গা তো অনেক গরম, চলো ডাক্তার দেখাবে। না, তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। না, তার কোনো দরকার নেই, বললেই হলো, চলো। সোহানির হাত ধরে শাওন নিয়ে চলে যায়। এই গোটা বিষয়টা নুহানের পাশাপাশি আরেকজন খেয়াল করছে। নুহান রাগে ফেটে পড়ল, আর অপর পাশের মানুষটার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ওদিকে শাওন সোহানিকে নিয়ে ডক্টরের কাছে আসলো। ডক্টর সোহানিকে দেখে বলল, আপনার হাতে ওইগুলো তো কাচের আঘাতের চিহ্ন, কি করে হলো এইগুলা? কাচের টুকরো পরিষ্কার করতে গিয়ে হয়েছে। ও, সময় মতো ঠিক মতো মেডিসিন নিলেই এসব কিছুই হতো না। কাটা জায়গায় এইগুলা ব্যথা থেকে জ্বর এসেছে। আর মনে হচ্ছে আপনি নিজের খেয়াল রাখেন না ঠিক মতো। নিজের খেয়াল রাখবেন, আপনার শরীর ভীষণভাবে দুর্বল। আর যে মেডিসিনগুলো দিয়েছি ওইগুলো খাবেন ঠিক মতো। সোহানি আর শাওন ডক্টরের কাছ থেকে চলে আসলো। কি হচ্ছে সত্যি করে আমাকে বলবে প্লিজ? কিছু না। আমাকে বলবে না তো? সময় হলেই ঠিক জানতে পারবে, অপেক্ষা করো। ওকে, তবে নিজের খেয়াল রেখো। সোহানি আর শাওন বের হয়ে যেতেই নুহান ডক্টরের চেম্বারে ঢুকলো। আরে নোহাল, তুমি? হ্যাঁ, একটা দরকারে আসলাম। কি দরকার বলো? এখনই যে একটা মেয়ে এসেছিল, সোহানি হাসান, ও কিসের জন্য এসেছিল একবার যদি বলতেন। ডক্টর অবাক হয়ে নুহানের দিকে তাকালো। নুহান একটা মেয়ের খবর নিচ্ছে, তাও এভাবে? বলুন। আসলে সুনিহার গায়ে জ্বর, কাচের টুকরোর আঘাতের ফলে এই জ্বরটা এসেছে। আর শরীরও দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া করে না মনে হয়। কিন্তু কেন বলো তো? কিছু না, থ্যাংক ইউ বলার জন্য। নুহান চলে যায়। নুহানের নিজের খারাপ লাগছে, ওর জন্য সোহানির এরকম হয়েছে। পরক্ষণেই মনে হলো ও তো এটাই চায় সোহানি কষ্ট পাক। তাহলে কেন ওর খারাপ লাগছে? কেন নিজের মনে খারাপ লাগছে, উত্তরটা ওর অজানা। সোহানি আর অফিসে ফিরে না, গিয়ে বাড়ি চলে আসে। সোহানিকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে দেখে করিম চাচা বলল, সুহানি মা, তুমি চলে আসলে এত তাড়াতাড়ি? আসলে চাচা, শরীরটা ভালো না। কি হয়েছে? মাথা ব্যথা করছে। আচ্ছা, তুমি ঘরে যাও, আমি চা করে আনছি। সোহানি মাথা নাড়িয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর করিম চাচা চা নিয়ে সোহানি ঘরে এসে বলল, এই নাও মা চা। সোহানি চাটা নিয়ে খেতে লাগলো। করিম চাচা ওর দিকে তাকিয়ে আছে। চাচা কিছু বলবেন? শুনবো। বলুন। জানো মা, বিয়েটা বিধাতার লিখন। তোমার নেহান বাবার সাথে বিয়ের কথা ছিল, তাই তোমাদের বিয়ে হয়েছে, তাই তোমরা এক হয়েছো। সোহানি চিল্লার হাসি দিয়ে বলল, বিয়ে না অন্য কিছু চাচা। আপনার নোহান বাবা কেন আমাকে বিয়ে করেছে সেটাই তো আমি জানি না। কোনো কাজ করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে, আমিও জানি না কি কারণ,
তোমাকে বিয়ে করার, তবে যেটা হয় ভালোর জন্যই হয় মা। কিসের ভালো চাচা? আমার বান্ধবীর জীবনের সব থেকে বড় শত্রু হয়ে উঠেছি, তার স্বামীর ভাগে ভাগ বসিয়েছি, এতে কিসের ভালো? সবকিছু কোনো না কোনো কারণে হয়, অপেক্ষা করে সবকিছু জানতে পারবে। আচ্ছা চাচা, একটা কথা বলুন তো, দিয়া কোথায়? তোমাদের বিয়ের 1 মাস আগে থেকে দিয়া মায়ের কোনো খোঁজ খবর পাইনি। কোথায় আছে কেউ জানি না, হয়তো নেহান বাবা জানে। নেহান বাবা দিয়া মায়ের ফিরে না আসার পর থেকে কীরকম একটা হয়ে যায়, সারাদিন দরজা বন্ধ করে বসে থাকতো। আস্তে আস্তে স্বাভাবিক হয়, তারপর তোমাকে বিয়ে করে আনে আর আমাদের সকলকে চলে যেতে বলল। সোহানি বুঝতে পারছে না এই এতগুলো মাস ধরে দিয়া কোথায়। কোনো নেগেটিভ পজিটিভ কোনো ভাবনাই মাথায় আসছে না, সবটা আবারও এলোমেলো হয়ে যাচ্ছে। সোহানি বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো ভাবছে, দিয়া কোথায়, কি হয়েছিল সেদিন, সবকিছু আমাকে জানতেই হবে। রাত্রিবেলা নোহান সোহানিকে ডেকে পাঠিয়েছে ডাইনিং রুমে। নোহান মেটকে বলল, তোমাদের ম্যামকে বলো খাবার খেতে। কদম দি, তোমাদের স্যারকে বলে দাও আমার খিদে নেই। কদম, তোমার ম্যামকে বলে দাও খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে, তারপরে বলবে আমি খেতে দেইনি, এসবে আমি নেই। বাবা চুপচাপ খেতে বলো। কদম দি, ওনাকে বলে দাও আমি এরকম কখনোই বলবো না, আমার খিদে নেই, আমি খাবো না, ওনাকে খেতে বলে দাও। কদম একবার এর দিকে আরেকবার ওর দিকে তাকাচ্ছে। দুজনে ঝগড়া করছে, কিন্তু মাঝখানে কদমকে রেখে। অদ্ভুত। তোমরা ঝগড়া করো, আমি যাই। কদম চলে যায়। নোহান আর সোহানি একে অপরের দিকে রাগি চোখে তাকায়। সোহানি নিজের ঘরের দিকে যেতে যাবে, তখনই নোহান পিছন থেকে বলল, খাবার না খেলে মেডিসিন খেতে পারবে না, তাই চুপ করে খাবারগুলো খাও। সোহানি অবাক হয়ে নোহানের দিকে তাকালো। নোহান কিভাবে জানলো ওর মেডিসিন লাগবে? এত চিন্তা ভাবনা না করে চুপচাপ খেয়ে নাও। খাবো না। আমাকে জোর করতে বাধ্য করো না। সোহানি নোহানের চাপে পড়ে কোনো রকমে একটু খেয়ে দিয়ে মেডিসিন নিয়েছে। 2 দিন পর সোহানি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। এই 2 দিন অফিসে যায়নি, আজকেও যায়নি, একা ঘরে বসে আছে। তখন শাওনকে ফোন করে একটা জায়গায় আসতে বলল। সোহানি প্রথমে না করলেও শাওনের জোরাজুরিতে রাজি হয়ে যায়। সোহানি রেডি হয়ে শাওনের কথা মতো একটা রেস্টুরেন্টে পৌঁছায়। কি ব্যাপার, এত খুশি কেন? কারণ আছে, আজকে সারাদিন তোমাকে আমি ট্রিট দেব। কারণটা পরে বলি। ওকে। শাওন ওর আর সোহানির জন্য খাবার অর্ডার করলো। দুজনে খাচ্ছে আর কথা বলছে হেসে হেসে। ওদের দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে নোহান। হ্যাঁ, ওই রেস্টুরেন্টেই নোহান একটা ডিল করতে এসেছে। ডিল করতে করতে ওর চোখ পড়ে শাওন ও সোহানির দিকে। নোহানকে বারবার অন্যমনস্ক হতে দেখে মিস্টার আহমেদ বলল, মিস্টার শিকদার, এনিথিং রং? নোহান ওই দিকে তাকিয়েই বলল, না, কিছু না। নোহানের দৃষ্টি অনুসরণ করে মিস্টার আহমেদ বলল, ওদের আপনি চেনেন নাকি? নোহান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিস্টার আহমেদ দাঁত বের করে বলল, তাহলে মিস্টার শিকদার ওই মেয়েকে আমার কাছে পাঠাতে পারবেন 1 রাতের জন্য, তাহলে আমাদের সব ডিল আপনাদের সাথেই করব। নোহান রাগী চোখে মিস্টার আহমেদের দিকে তাকালো। নোহানের রাগী চোখ দেখে বলল, আরে এত রাগ করেন কেন? এতে আমারও লাভ, আপনারও লাভ। আমার লাভ ক্ষতি আমি দেখে নেব, এবার আপনারটা আপনি দেখুন। আমি আপনার সাথে কোনো ডিল করব না। এতটা রেগে যাচ্ছেন কেন? নোহান আহমেদের গলার কলারটা ধরে বলল, ওর দিকে চোখ তুলে তাকালে না, আপনার চোখ দুটো আর চোখের জায়গাতে থাকবে না। আমার একবার যেদিকে চোখ যায় আমি সেটাকে হাসিল করেই ছাড়ি। নোহানের মাথায় আগুন ধরে গেল। মিস্টার আহমেদকে মারতে লাগলো। গোটা রেস্টুরেন্টের সবাই ওনাদের দিকে তাকিয়ে আছে। ম্যানেজার ছাড়াতে চাইছে, কিন্তু নোহান মেরেই যাচ্ছে। নোহান শিকদার নিজের জিনিসের উপর কারোর নজর সহ্য করে না, আর কোনোদিনও যদি ওর দিকে চোখ তুলে তাকাতে দেখি ওখানেই মেরে ফেলে দিয়ে আসবো। নোহান মিস্টার আহমেদকে ছেড়ে দিল। মিস্টার আহমেদ রাগী চোখে তাকিয়ে চলে গেল। ম্যানেজার সকলকে চলে যেতে বলল। সবটাই দাঁড়িয়ে দেখছিল সোহানি আর শাওন। রেস্টুরেন্টের পরিবেশ স্বাভাবিক হতেই শাওন সোহানির দিকে তাকিয়ে বলল, সোহা, এখান থেকে চলো, স্যার দেখলে চাকরি থাকবে না। তুমি যাও, আমি আসছি। শাওন সোহানিকে রেখে আড়ালে চলে যায়। নোহান সোহানির কাছে এসে দাঁড়িয়ে পড়ল। সোহানি নোহানের দিকে তাকিয়ে আছে। নোহানের কথাটা বারবার কানে বাড়ছে। কি এমন কারণ যার জন্য নোহান মারামারি করতে লাগলো? সোহানি নিজের চোখ দিয়ে ইশারা করে বলল, কি হয়েছে? নোহান কিছুই না বলে চলে গেল।
নোহান চলে যেতেই শাওন সোহানীকে এসে বলল, চলো, কোথায়? একটা কাজ আছে, চলো। কি? গেলেই দেখতে পারবে। শাওন আর সোহানী একটা পার্কে এসে দাঁড়ায়। এখানে কেন? তোমাকে আমি কিছু বলতে চাই। কি কথা? শাওন হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ। শাওনের এমন কথায় সোহানী আকাশ থেকে বলল। অপরদিকে সবটাই দেখছিল নোহান। শাওন সোহানীকে প্রপোজ করছে, এটা কিছুতেই মেনে নিতে পারলো না। গাড়িটা চালিয়ে ওখান থেকে চলে যায়, বাকি কথাগুলো না শুনেই। এসব কি? শাওন একটা মিষ্টি হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, প্র্যাকটিস করলাম। সোহানী ব্রোকুসকে বলল, কিসের প্রপোজ করার। কিছুই বুঝতে পারলাম না। আসলে আমি একজনকে ভালোবাসি, তাকে প্রপোজ করব, কিন্তু কিভাবে করব সেটাই বুঝতে পারছিলাম না, তাই তোমাকে দিয়েই টেস্ট করলাম। সোহানী আলতো করে হেসে বলল, এটা কিন্তু ঠিক না। আমাকে ভালোবাসার কথা জানিও অন্য কারো হতে পারো না তুমি। শাওন সোহানীর দুষ্টুমি বুঝতে না পেরে বলল, কি বলছো এইসব? আমি তোমাকে বোনের মতো দেখি। সোহানী দাঁত বের করে বলল, আর আমি দাদা হিসেবে তোমাকে। শাওনের জানে প্রাণ ফিরে আসলো। বেচারা ভয় পেয়ে গিয়েছিল খুব জোরে। না, আমার ভাবিটাকে। আগে তাকে বলি, তারপর। ওকে। আচ্ছা, একটা কথা বলবো। কি? তোমার সাথে কি নোয়ান স্যারের কোনো সম্পর্ক আছে? সোহানী শাওনের মুখে এই কথা শুনে চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আরে কি বলো না। আচ্ছা বাদ দাও, আমাকে বাড়ি ফিরতে হবে, বাই। সোহানী শাওনকে বিদায় জানিয়ে চলে গেল। শাওন ওর যাওয়ার দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে কিছু একটা আড়াল করতে চাইছো। যাই হোক, তবে আমার মনে হচ্ছে তোমাদের মাঝে কোনো না কোনো সম্পর্ক তো আছেই। রেস্টুরেন্টে যখন একে অপরের দিকে তাকিয়েছিলে তখন তোমাদের চোখে অন্য কিছু একটা ছিল। রাত 12টা, এখনো পর্যন্ত নোহান বাড়িতে ফিরেনি। সোহানী জেগে আছে, করিম চাচাও জেগেছিলেন, কিন্তু সোহানী জোর করে ঘুমাতে পাঠিয়ে দিয়েছে। গাড়ি আসার আওয়াজ শুনতে পেয়ে সোহানী দরজাটা খুলে দিল। এলোমেলো পায়ে নোহান দরজার সামনে এসে দাঁড়ালো। নোহানের গা থেকে বিশ্রী গন্ধ আসছে। সোহানী চোখে মুখে বিষময় নিয়ে বলল, আপনি মদ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি, আবার খাবো, তাতে তোমার কি? সোহানী বুঝতে পারল নোহান জ্ঞানে নেই। নোহানকে কোনো রকমে নিজের ঘরে নিয়ে গেল, বিছানায় দিয়ে চলে যাবে। নোহান হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, প্লিজ আমাকে ছেড়ে যেও না দিয়ার মতো। আচ্ছা যাব না। সত্যি তো? আচ্ছা বলুন তো, দিয়া কোথায়? দিয়া তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। কোথায় গেছে দিয়া? নোহান যেটা বলল তাতে সোহানী চমকে উঠল। সোহানী মনে হচ্ছে কানে কম শুনছে, মাথাটা ভু ভু করে ঘুরছে। না, এটি কিছুতেই হতে পারে না। মন আর মস্তিষ্কের যুদ্ধ লেগে গেছে। নোহানের কথাটি কিছুতেই মেনে নিতে পারছে না সোহানী। কি বলছেন এসব আপনি? হ্যাঁ ঠিক বলছি, দিয়া আমাকে ছেড়ে চলে গেছে। নোহান সোহানীকে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল। সোহানী চোখ দিয়েও এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সূর্যের এক টুকরো আলোর ছটা নোহানের মুখে এসে পড়তেই নোহানের ঘুমটা ভেঙে গেল। নিজেকে নিজের বিছানায় দেখে একটু অবাক হলো। কাল তো সোহানীর উপরে রাগ করে বাইরে চলে গিয়েছিল, এই ঘরে কে নিয়ে আসলো? সোহানী। সোহানীর নাম নিতেই সোহানী হাজির। এক কাপ কফি নিয়ে নোহানের ঘরে আসলো। নোহান সোহানীর দিকে তাকালো। মেয়েটাকে আজকে অন্যরকম লাগছে, মনে হচ্ছে প্রাণহীন কোনো মানুষ। কি হয়েছে ওর? অজানা বয়ে বুকটা কেঁপে উঠল নোহানের। সোহানী কফির মগটা এগিয়ে দিয়ে বলল, আজকে আমি কিছু প্রশ্ন করব, তার উত্তর দেবেন প্লিজ। নোহান সোহানীর দিকে তাকালো, চোখটা ছলছল করছে, যে কোনো সময় পানি গড়িয়ে পড়তে পারে। চোখে একরাশ আকুতি মিনতি। সোহানী নোহানের দিকে তাকিয়ে বলল, দিয়া কোথায়? সোহানীর মুখে সকাল বেলাতেই দিয়ার নামটা শুনে রাগটা বাড়তে লাগলো নোহানের। গম্ভীর সুরে বলল, তোমাকে বলেছি না দিয়ার নাম উচ্চারণ করবে না। সোহানী চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নোহানের দিকে অশ্রুসিগ্ধ নয়নে তাকিয়ে বলল, কি অপরাধ আমার? আমি কি করেছি যার জন্য আমার প্রিয় বান্ধবীর মৃত্যুর খবরটি পর্যন্ত আমি পাইনি? নোহান সোহানীর দিকে চমকে উঠে তাকিয়ে বলল, তুমি? কালকে মদের নেশায় আপনি বলেছিলেন। নোহান রাগে নিজের মাথার চুল টানতে লাগলো। নেশার ঘরে দিয়ার মৃত্যুর খবরটা বলে দিয়েছে সোহানীকে। বলুন সত্যিটা কি করেছি আমি? কি করেছো আবার জানতে চাইছো? শুধুমাত্র তোমার কারণে আমার দিয়া আজকে আমার কাছে নেই, আমি একা হয়ে গেছি। আমি কি করেছি? আর কি সব বলছেন আপনি? দিয়ার কোনো ক্ষতি করা তো দূরের কথা, সেটা কখনো ভাবতেও পারি না আমি।
আর কেনই বা আমি দিয়াকে মারবো? এই কারণটাই খুঁজে বেড়াচ্ছি, আর যেদিন পেয়ে যাব সেদিনই তোমার শেষ দিন হবে। নোহান ঘর থেকে চলে যায়। সোহানি কান্নায় ভেঙে পড়ল। এখন ওর কাছে সবটা পরিষ্কার। নোহান ভাবছে দিয়ার মৃত্যুর পিছনে ওর হাত আছে, সেই জন্য ওর জীবনটা শেষ করে বলে ওকে তিলে তিলে শেষ করবে বলে বিয়ে করে এনেছে। কিন্তু নোহানকে বুঝাবে কি করে? দিয়ার কোনো ক্ষতি কোনোদিন ও চায়নি, আর সেখানে ওর প্রাণ নিবে কিভাবে? যে করে হোক সবকিছু নোহানের সামনে প্রকাশ করতে হবে। এই মিথ্যা বেড়াজাল থেকে বের হতেই হবে ওকে। নোহান সোহানির কাছ থেকে চলে গিয়ে বাগানে চলে যায়। অশ্রুসিক্ত নয়নের সামনের দিকে তাকিয়ে আগের কথা ভাবতে থাকে। সেদিন ছিল শুক্রবার। দিয়া কোনো একটা কারণে ফার্ম হাউসে গিয়েছিল। কারণটা এখনো পর্যন্ত নোহান জানে না। জানলে হয়তো দিয়া আজকে ওর সামনে থাকতো। নোহান বিজনেস মিটিংয়ে ব্যস্ত ছিল। দিয়ার নাম্বার থেকে কল আসতে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। ফোনটা রিসিভ করে দিয়ার গলার আওয়াজ শুনে ওর আত্মা কেঁপে উঠল। দিয়া, তুমি ঠিক আছো তো? দিয়া কাঁপা কাঁপা গলায় বলল, নোহান, আমার হাতে বেশি সময় নেই, তুমি আমার কথাটা শোনো। কি সব বলছো তুমি? তুমি কোথায়? আমি ফার্ম হাউসে। আমি এক্ষুনি আসছি। নোহান তাড়াতাড়ি করে বের হয়ে ফার্ম হাউসে পৌঁছায়। সেখানে গিয়ে দিয়াকে দেখে বুকটা কেঁপে উঠল। দিয়া রক্তাক্ত হয়ে মেঝেতে কাতরাচ্ছে, পেটের এক পাশে ছুরির চিহ্ন। নোহান চিৎকার করে উঠল। দিয়া! দৌড়ে গিয়ে দিয়ার মাথাটা নিজের কুলে তুলে নেয়। কি হয়েছে তোমার, বলো আমাকে। আমাদের আর একসাথে থাকা হলো না। আমি আমার কথা রাখতে পারলাম না। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি নোহান। এসব কিভাবে হলো বলো আমাকে, কে করেছে এসব? দিয়া আটকে আটকে বলল, সোহা। নোহান অবাক হয়ে বলল, সোহা এসব করেছে? দিয়া আরো কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বলতে পারেনি। তার আগেই ওর প্রাণ পাখিটা উড়ে যায়। নোহান কান্নায় ভেঙে পড়ল। দিয়ার হাতটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমাকে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি ওর কাছ থেকে তিলে তিলে শোধ করব। হ্যাঁ, নোহান দিয়ার মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলছে, আর সোহানিকেও জ্বালাচ্ছে। এই মরণ খেলার পরিণতি কেউ জানে না। পরের দিন অফিসে সোহানি আজকেও অফিসে এসেছে। নোহানও এসেছে, কিন্তু কাল সকালের ঘটনার পর দুজন দুজনের সাথে কথা বলেনি। সোহানি হাতে ফাইল দেখতে দেখতে হাসছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে আর হাতের ফাইলটা পড়ে যায়। নোহান নিজের কেবিন থেকে বের হতেই এই ঘটনা দেখতে পেল। সোহানির সাথে ধাক্কা লাগা মানুষটার দিকে তাকিয়ে সোহানিকে একটা ধমক দিয়ে বলল, সরি আঙ্কেল, এই দেখে চলতে পারো না, সরি বলো ওনাকে। নোহান, সুহানিয়াকে কিছু বলো না, আমারই দোষ। আঙ্কেল ভেতরে আসুন। নোহান ওনাকে নিয়ে চলে গেল কেবিনে। উনি সোহানিদের কলেজের প্রফেসর। আঙ্কেল, আমাকে বলতে পারতেন, আমি চলে যেতাম। তুমি ব্যস্ত মানুষ, তাই আমি আসলাম। আর আসলাম বলে একটা মানুষের সাথে দেখা হয়ে গেল। নোহান ব্রুকুসকে বলল, কে? সুহানিয়া। নোহান অনেকটা অবাক হয়ে বলল, আপনি চেনেন ওকে? আমাদের কলেজে কে না চেনে ওকে। কলেজের সব থেকে বেশি নাম্বার প্রাপ্ত। এখনো পর্যন্ত কেউ ওর বেশি নাম্বার পায়নি। নোহান চমকে উঠল, কৌতূহলবশত হয়ে বলল, এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সেদিন অনুষ্ঠানে সিলেক্ট হলো না কেন? জানি না, তবে আমার একটা সন্দেহ হয়। কি? সুহানিয়া ইচ্ছাকৃতভাবে নিজের প্রজেক্টটা খারাপ করেছিল। আর অদ্ভুত হলো, সুহানিয়ার প্রজেক্টের প্ল্যানের সাথে দিয়ার প্রজেক্টের খুব মিল ছিল। আপনি কি মনে করেন? আমার যতটা মনে হয়, আমি যতটা সুহানিয়াকে চিনি, তাতে আমার মনে হয় দিয়ার প্রেজেন্ট করা প্রজেক্টটা সুহানিয়ার তৈরি। নোহান অবাক হয়ে বলল, এটা কি বলছেন আপনি? ওইটা যদি সত্যি সুহানির প্রজেক্ট হয় তাহলে দিয়ার কাছে আসলে কিভাবে? স্যার আলতো হেসে বলল, সুহানিয়ার প্রাণ ছিল দিয়া। দিয়ার জন্য ও সব কিছু করতে পারত। দুজন দুজনের বন্ধু নয়, বোন ছিল। দিয়ার একটা চাকরির দরকার ছিল, তাই হয়তো সুহানিয়া এটা করেছে। নোহানের মাথা ঘুরছে। ওনার কথাগুলো শুনে নোহানের মনে প্রশ্ন জাগছে, সত্যি কি দিয়াকে সোহানি মেরেছিল না অন্য কেউ? আর যদি সোহানি এই কাজটা করে থাকে, তার পিছনে কারণটা কি? এরই মাঝে পিয়ন এসে 2 কাপ চা দিয়ে গেল। নোহান স্যারকে চা খেতে বললেন। যদিও নোহান একটু অবাক হয়েছে, কারণ ও কিছুই আনতে বলেনি, তার উপর চা এনেছে। স্যার একটা চায়ের কাপ হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলল, নোহান, একটু সুহানিয়াকে ডেকে দিতে বলো না। নোহান তাই করলো।
সোহানীকে দেখেই স্যার বললেন, কেমন আছিস মা? হ্যাঁ আঙ্কেল, ভালোই আছি। আপনি? আর আমি ভালো থাকবো কিভাবে রে মা? আমার একটা মা আমাকে একটা বড় খোঁজ নেয়নি। কে বলল খোঁজ নেইনি? আমি ঠিকই খোঁজ নেইনি। তা আমি খুব ভালো করেই জানি। তোর বাড়িতে গিয়েছিলাম কিন্তু তোকে পাইনি। তোর বাবাকেও জিজ্ঞেস করলাম, ও কিছু বললো না। আমি ভাবতে পারিনি নোহানের অফিসে তোকে পেয়ে যাব। তবে তা কবে থেকে জয়েন করলি এখানে? কিছুদিন আগেই। আপনি বলুন, আন্টি কেমন আছে? আর রাহাতের খবর কি? তোর আন্টি তো ভালোই আছে, আর রাহাত কিছুদিন পর দেশে আসবে। ও, অনেকদিন পর আসবে তো? এবার হলে ওর বিয়েটা দিয়ে দেবো। এটা তো খুব ভালো কথা। রাহাত জানে এই কথাটা? জানে। আর ওর পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দেবো। কে এসে? ওটা সারপ্রাইজ থাকুক। সোহানী হেসে দিল। স্যারের শেষ কথাটা নোহানের ঠিক ভালো লাগলো না। উনি আরো কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। আঙ্কেলের সাথে এতটা পরিচিত কিভাবে? সোহানী হেসে বলল, আমি দিয়া আর রাহাত খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু রাহাত পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যায় অনেকদিন আগে। নোহান ভ্রুকুসকে তাকালো সোহানির দিকে। সময়ের সাথে নোহানের মাঝে পরিবর্তন আসে। নোহান যতবার সোহানিকে কষ্ট দিতে যায় ততবারই মনে একটা করে প্রশ্ন এসে জমা হয়। দিয়ার শেষ বলা কথাটা সোহানি ছিল, নোহানের কথার উত্তরের কথাটাও সোহা ছিল। স্বাভাবিকভাবেই নোহানের মনে হয়েছে দিয়ার খুনি সোহানি, কিন্তু কেন এখন সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছে না। সোহানিও চেষ্টা চালিয়ে যাচ্ছে দিয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার, কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। কে দিয়াকে মারতে পারে সেটাই বুঝতে পারছে না। দিয়ার কোনো শত্রু ছিল বলে সোহানির জানা ছিল না। তাহলে কেন দিয়াকে এভাবে প্রাণ হারাতে হয়েছে? তার উত্তরটা এখনো পুরোটাই রহস্যবোধ। নোহান সোহানির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মাঝে কেটে গেছে আরো একটা মাস। নোহানের নীরবতা সোহানিকে আরো কষ্ট দিচ্ছে। বিনা কারণে বিনা দোষে দোষী হয়ে আছে, এটা কিছুতে মেনে নিতে পারছে না সোহানি। সোহানি রোজগারের দিনের মতোই অফিসে যাবে বের হয়েছে। এমন সময় পিছন থেকে একটা গাড়ি এসে খুব জোরে ধাক্কা মারল। সোহানি মুখ থুপড়ে পড়ে গেল রাস্তায়, রক্ত গড়িয়ে পড়ছে। সোহানির চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। সোহানির মনে হচ্ছে ওর প্রাণ পাখিটা আর বেশিক্ষণ নেই, এখনই মনে হয় প্রাণটা উড়ে চলে যাবে। নিবু নিবু চোখে দেখতে পেল কেউ একজন ওকে জড়িয়ে ধরে পাগলামি করছে। তাকে স্পর্শ করার আগেই ও জ্ঞান হারিয়ে ফেলল। অন্যদিকে কেউ একজন অট্ট হাসিতে ফেটে পড়ল। বলেছিলাম না সুহানি শিকদার, আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে আসলে অকালে ঝরে যেতে হবে দিয়া শিকদারের মতো। দিয়া তো মরেই গেছে, তোকেও যে মরতে হবে, না হলে আমার সব প্ল্যান শেষ হয়ে যেত। একবার যদি সবকিছু তোর হাতে চলে আসে তো তাহলে আমি যে বড্ড বিপদে পড়ে যাব। তাই তোকেও চলে যেতে হবে। দুই বান্ধবী উপরে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আবারও হাসিতে ফেটে পড়ল। সত্যি না মিথ্যা, কিসের হবে জয়? ষড়যন্ত্র না সত্য, কোনটা জিতে যাবে? সোহানিও কি চলে যাবে দিয়ার কাছে? জিতে যাবে কি ওই ষড়যন্ত্রকারী? নোহান হাসপাতালের ওটির সামনে বসে আছে। আজ এলোমেলো লাগছে নোহানকে। 3 মাস আগে এই একই রকম ভাবে দিয়াকে রক্তাক্তভাবে দেখেছিল। দিয়াকে বাঁচাতে পারেনি, এবারও কি সোহানিকেও হারাবে? নোহানের কোনো কিছুই ভালো লাগছে না। সোহানের অপারেশন চলছে। নোহানের কাঁধে কেউ একজন হাত রাখলো। নোহান পিছনে ফিরে তাকে জোরে ধরে কাঁদতে লাগলো। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু ছেলেরাও তো মানুষ, তাদেরও তো প্রাণ আছে, তাদেরও তো মন আছে। কাছের মানুষকে হারানোর কষ্ট আছে, বুকে একরাশ বেদনা আছে, যন্ত্রণা আছে। আর এই সব কিছুই প্রকাশিত হতে পারে কান্নার মাধ্যমে। কান্না করা ভালো, সেটা ছেলে হোক বা মেয়ে। বিশেষ করে ছেলেরা তারা কাঁদতে না পেরে আরো গম্ভীর হয়ে পড়ে, এটা ক্ষতিকর। নোহান কাঁদতে কাঁদতে বলল, দিদিয়া আমার সাথে এরকম কেন হয়? আমি কি করেছি? আমার ভাগ্যটা এতটা খারাপ কেন? আমার কাছে যেই থাকে তারই ক্ষতি হয়ে যায় কেন বলো না? ভাই শান্ত হ। দেখ, এখানে তোর কোনো দোষ নেই। এখানে তোর কি হাত আছে বল? হ্যাঁ, সবকিছুই আমার দোষ। আমি খারাপ। না হলে দেখো, প্রথমে বাবা মা, তারপরে দিয়া, আর তারপরে সুহানি আমার জন্য বিপদে পড়ে গেছে। আমি খারাপ, আমারই সব দোষ। ভাই নিজেকে সামলা। দেখ, বাবা মায়ের সাথে যেটা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট।
আর দিয়ারটা খুন, আর সুহানিরটাও অ্যাক্সিডেন্ট। তাহলে এখানে তোর হাত থাকলো কিভাবে? সবকিছু আমার জন্যই হচ্ছে, আমি জানি। চুপ, একদম চুপ। ডক্টর আসছেন, দাঁড়া কথা বলি। নোহা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, সুহানি কেমন আছে? অবস্থা খুব গুরুতর। আসলে ঘন্টা না কাটা পর্যন্ত কিছুই বলা যাবে না। ডক্টর চলে গেল। নোহা নোহানের কাছে গিয়ে বলল, ভাই এবার বল তো কি হয়েছে? আর সুহানিকেই বা তুই কোথায় পেলি? সোহানি অফিসে আসছিল আর আমি ওর পেছনেই গাড়িতে ছিলাম। হঠাৎ দেখলাম একটা গাড়ি দ্রুত এসে সোহানিকে ধাক্কা দিয়ে চলে গেল। সোহানি রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে গেল, আর আমি এসব দেখেও কিছুই করতে পারলাম না। নোহা নিজের হাত দিয়ে চুলগুলোকে টানতে লাগলো। ভাই বুঝলাম না, সুহানির পেছনে ছিলি কেন? দিদি তোকে বলা হয়নি, আমি সোহানিকে বিয়ে করেছি। নোহা চমকে উঠল। নোহান সোহানিকে বিয়ে করেছে? এসবের কিছুই জানে না। ভাই এসব কি বলছিস তুই? দিদি তোকে পরে সবটা বলবো, কিন্তু এখন একটু চুপ করে থাক। 3 দিন পর নোহাকে নোহান সবটা বলে দিয়েছে। ভাই এটা কিন্তু তোর ঠিক হয়নি। তুই কিছু না জেনে সুহানিকে বিয়ে করে নিলি কেন? একবার ভাবলি না কোনটা সঠিক আর কোনটা ভুল? দিদিয়া, আমি তখন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করব কখনোই বুঝে উঠতে পারিনি। আমি সোহানির উপর রেগে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে ওর জীবনটা নরক বানাতে উদ্ধৃত হয়েছিলাম। তবে সোহানি কোনো না কোনোভাবেই এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তার শাস্তিও পাবেই। আমার দিয়ার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। নোহান গটগট করে চলে গেল। নোহা ওর ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কোন অজানা যুদ্ধে যেতে উঠেছে সবাই কেউ জানে না। হসপিটালে 48 ঘন্টার আগেই সোহানির জ্ঞান ফিরে আসে। আজকে নোহান সোহানিকে বাড়িতে নিয়ে যাবে। ডক্টর বলেছেন কিছুদিন রাখার জন্য, কিন্তু নোহান রাজি নয়। সোহানিকে নোহান কুলে করে ঘরে নিয়ে আসলো। সোহানি পুরোটা সময় নোহানের দিকে তাকিয়েছিল। ও ভালো করেই এই 2 দিন মানুষটাকে দেখেছে কিভাবে অস্থির হয়ে উঠেছিল। সোহানি এটাও জানে এটা ওর জন্য নয়, দেয়ার মৃত্যুর প্রভাবেই এরকম করছিল নোহান। নোহান সোহানিকে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। খাবো না আমি। তোমাকে জিজ্ঞেস করিনি আমি? আমিও আমাকে বাঁচাতে বলিনি। কেন বাঁচালেন আমাকে? এই নরক যন্ত্রণার থেকে মৃত্যুটাই ভালো ছিল। নোহান সোহানির কাছে গিয়ে বলল, তোমাকে এত সহজে মরতে দিচ্ছি না আমি, তোমাকে তিলে তিলে শেষ করব। শারীরিক যন্ত্রণা না মানসিক যন্ত্রণায় তোমাকে শেষ করব, মিসেস নোহান শিকদার। নোহান চলে যায়। সোহানি হাসলো। আর কিছুই তো শেষ হবার নেই, যা হবার হয়েই গেছে। নিজের বহনতুল্য বান্ধবীর খুনি হিসাবে তার দিকে আঙ্গুল উঠেছে। সে কি পারবে কখনোই এই আঙ্গুলটাকে নিজের দিক থেকে সরাতে, নাকি সারা জীবন মিথ্যাটাকে বয়ে বেড়াতে হবে? অন্যদিকে তাহলে আমার ধারণা ভুল ছিল, সুহানি কিছুই জানে না এখনো পর্যন্ত। এবারেই তো আসবে মজা, কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয় এবারে দেখবে তোমরা। সুহানি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, তুমি না সুস্থ হচ্ছ, মজা হবে কিভাবে? কিভাবে আসল খেলাটা জমবে? সুহানি, তুমি আর নোহান কখনোই আমার তৈরি করা জাল থেকে বের হতে পারবে না। সোহানি আগের তুলনায় একটু সুস্থ। মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে। সুস্থ না হওয়া পর্যন্ত কিছুই করতে পারবে না। সমস্ত কিছু ওকে জানতেই হবে। সোহানি নিজের ভাবনার মাঝেই ছাড়লো। তখন নোহা এসে ওকে ডাক দিল। কি হয়েছে, কি ভাবছো? সোহানি মুখে হাসি ফুটিয়ে বলল, না দিদিয়া, কিছুই না। শরীর কেমন এখন? আগের থেকে অনেক ভালো। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা দিদিয়া, একটা কথা জিজ্ঞেস করব? বলো। দিয়ার খুনটার কোনো তদন্ত হয়নি? নোহা মাথা নাড়িয়ে বলল, না, নোহান করায়নি। কেন? জানি না, আমি অনেকবার বলেছিলাম কিন্তু ও শোনেনি। কারণটা আমিও বুঝে উঠতে পারিনি। আর ওদের বিয়ের কথাটা? সেটা তো দিয়া চাইনি, তাই। ও, তুমি আর পুরনো কথা টেনে মন খারাপ করো না, নতুন করে সবকিছু শুরু করো, নোহানকে নিয়ে সংসার করো। নোহা চলে যায়। সোহানি তাচ্ছিল্যের হাসি হাসলো। নতুন করে শুরু করব? জীবনটাই যে নতুন মোড় নিয়েছে, আবার কিভাবে নতুন করে শুরু করবে? আর সংসার, যে বিয়েটা একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত, একটা প্রতিশোধের নেশায় করা, সেটা দিয়ে আর যাই হোক সংসার করা যায় না।
খুব তাড়াতাড়ি এই সত্যিটা বের করে নোহানকে মুক্তি দিয়ে দিবে। তারপর সারা জীবনের জন্য এই শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাবে, যেখানে এই অতীতের কোনো ছায়াও থাকবে না। পরের দিন নোহান কেউই বাড়িতে নেই। সোহানি বসে বসে অঙ্ক মেলাতে চেষ্টা করছে। ডিজাইনের স্টুডেন্ট, অঙ্ক কি আর সহজে মেটাতে পারে? সবটা খালি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। অনেকগুলো গোলকদাদা তৈরি হয়েছে। সেই দিন কি এমন হয়েছিল? দিয়া অফিসে না গিয়ে ফার্ম হাউসে গেল। কার কি এমন শত্রু ছিল যে দিয়াকে প্রাণে মেরে দিল? আর কেনই বা দিয়া শেষ কথাটা সোহা নিয়েছিল? কি কারণ? এই সব কিছুর মাঝে সোহানির নামটা চলে আসছে। অদ্ভুত, এসবের কোনো কিছুই ও জানে না, তবুও ওর নামটা জড়িয়ে যাচ্ছে। মানে এমন কিছু আছে যেটার জন্য সোহানির নামটা এখানে আসে যাচ্ছে। কিন্তু কি? রাত্রিবেলা নোহান সোহানির রুমে এসেছে। সোহানি উসখুস করতে কিছু একটা বলবে বলে। বলো, কি বলবে? সোহানি আমতা আমতা করে বলল, আমি কি কয়েকদিনের জন্য আমার বাড়িতে যেতে পারি? নোহান সোহানির দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল,